কানে হেডফোন গুজে গান শুনছি আর হেলে দুলে হাঁটছি, মনে হচ্ছে আমি রাস্তার রাজা। এই অসময়ে আবার কে ফোন দেয়? হাসান ভাই? হ্যাঁ ভাইয়া বলেন। আমি তো শেষ। কেন, কি হয়েছে? আব্বু আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কংগ্রাচুলেশনস। এত ভালো একটা সংবাদ পাবো ভাবতেই পারিনি। আরে রাখো তোমার ভালো সংবাদ, আমি কিছুতেই এই বিয়ে করতে পারবো না। কি বলছেন? এতদিন ধরে রিলেশন করেন আর বিয়ে করবেন না মানে? বিয়েটা যদি তিথির সাথে হতো তবে তো কোনো কথাই ছিল না। তো বিয়ে কার সাথে? জানি না, একটা মেয়ের সাথে তিথি শুনে অনেক কান্না করেছে। বিয়ে কবে? সামনে শুক্রবার। কি, মাত্র 2 দিন পর? কেউ এত তাড়াতাড়ি বিয়ের তারিখ ঠিক করে? আমি কিছুই জানি না, কিছু একটা করো। তুমি আজকেই আমাদের বাসায় চলে আসো। আচ্ছা ঠিক আছে। ভাইয়ের বাসায় গিয়ে হাসান ভাই, জয়দা আর আমি তিনজনে মিলে ভাবতে লাগলাম কি করা যায়। হাসান, তুই তিতিকে নিয়ে পালিয়ে যা। কি বলিস? ঠিকই বলছে, আপনি পালিয়ে যান, এদিকটা আমরা ম্যানেজ করব। জয়দা আর আমি সবকিছু ম্যানেজ করলাম। বিয়ের দিন বরযাত্রী সবাই কনের বাসায় যাবে, ঠিক তার কিছু সময় আগেই হাসান ভাইকে ভাগাই দিছি। জয়দা আর আমি খুশি মনে ঘুরছি। বাসায় গিয়ে কি হবে? বিয়ে তো আর হচ্ছে না। এই অসময়ে আবার আব্বু ফোন দিচ্ছে কেন? হ্যাঁ আব্বু। কই তুমি? এই তো পাশেই। হাসান তোমার সাথে? কই না তো, কেন কি হয়েছে? ওকে কোথাও পাওয়া যাচ্ছে না, ওর ফোনও বন্ধ। দেখো তো কই আছে, আর তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা, ফোন কেটে দিয়ে হাসান ভাইকে ফোন দিলাম। হাসান ভাইয়ের এই নাম্বারটা শুধু আমি আর জয়দা জানি। ফোন করে বাসায় বলে দিতে বললাম যে উনি পালিয়েছে। সুমন, হ্যাঁ আব্বু। এই কাপড়গুলো পরে রেডি হয়ে নাও। কেন আব্বু? আজ তোমার বিয়ে। কি বলেন, কার সাথে? হাসানের বিয়ে যার সাথে ঠিক হয়েছিল তার সাথে। কিন্তু কেন? হাসান কাউকে কিছু না বলে পালিয়েছে, তাই মেয়ের পরিবার এবং আমাদের পরিবারের সম্মান বাঁচানোর জন্য তোমায় এই বিয়ে করতে হবে। কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে আসো। আম্মু রুমে আসলো। আম্মু এসব কি হচ্ছে? কি আর হবে, তোর বিয়ে হচ্ছে। ও মা, তুমি হাসছো কেন? আমার ছেলের বিয়ে হচ্ছে, আমি হাসবো না? আম্মু, ও আম্মু, দেখো আমি কত ছোট, এখনো তো আমার বিয়ের বয়স হয়নি, তাই না বলো? তোর কপাল কত ভালো বল, বিয়ের বয়স হওয়ার আগেই বউ পেয়ে যাচ্ছিস। কয়জন পায়? এত ভালো কপাল আমার দরকার নেই। বেশি বকবক করিস না, তাড়াতাড়ি রেডি হয়ে বাহিরে আয়। মনে মনে হাসান ভাইকে ইচ্ছে মতো ঝাড়লাম। কোনো উপায় না পেয়ে বর সেজে বিয়ে করতে গেলাম। রাস্তায় জয়দা আমার পাশে বসে আছে, আমার দিকে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। রাগে আমার গা জ্বলে যাচ্ছে। আপনি হাসছেন কেন? আগে একটা সুযোগ পাই, দুজনের 12টা বাজাবো। আগে নিজেকে বাঁচাও, তারপর না হয় আমাদের। সেটাও ঠিক। তোমার বউয়ের সম্পর্কে কিছু জানো? আর বউ, আজকে যে আমার বিয়ে হবে এটাই জানতাম না। তাহলে ঠিক আছে, তোমার বউ হাসানের 2 বছর জুনিয়র। কি, তার মানে আমার? তোমার 2 বছর সিনিয়র। বাবা গো, আমি এই বিয়ে করব না বাবা। কাদের আর লক্ষ্মী সোনা, তোমার বাবা এখানে নাই, ফিডারটা এনে দিব। আমার এ পাশে বাস যাচ্ছে আর আপনি মজা নিচ্ছেন। কি করব ভাই, ছোট ভাইয়ের বিয়েতে মজা করবো না তো কার বিয়েতে মজা করব বলো? এখন রাত, মানে আমার বাসর রাত। বাসর ঘরের বাইরে দাঁড়িয়ে আছি, ভিতরে যাব সেই সাহসটাও পাচ্ছি না। বিয়ে করলাম শালা, বউয়ের মুখটা পর্যন্ত দেখলাম না। দেখে কি আর করব, আমার থেকে 2 বছরের বড়। আমার বয়সী মেয়েকে ভাবি ভাবি লাগে, আমার বউকে মনে হয় খালাম্মা লাগবে। কি রে, এখানে দাঁড়িয়ে কি করিস? বউরে পাহারা দেই। হারামজাদা, ভিতরে যা। মেয়েটা কখন থেকে একা বসে আছে? মেয়ে না বুড়ি? কি বললি? কই কিছু না। তাড়াতাড়ি যা। যাবো কি ভিতরে? আপনারা কি বলেন? বাসর ঘরের সামনে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? ভিতরে যাব না যাব করে বুকের মাঝে অনেক সাহস জমিয়ে ঢুকলাম। ঢুকে তো আমি অবাক, ও মা, খাটের উপর বউ নাই। শুধু খাটের উপর না, আশেপাশে কোথাও বউয়ের কোনো চিহ্ন নেই। মনে হয় বউ পালিয়েছে। যার হবু বর পালিয়েছে, সে যে পালাবে না তার কি গ্যারান্টি আছে? যাই হোক, ভালোই হয়েছে পালিয়েছে। একা একা কি বিড়বিড় করছো? এই কে রে? এই যে এ পাশে আমি। এই তুই থুকু, আপনি কে? আমি কে মানে? আমি তোর বউ। কি? হুম। আপনি আমায় তুই করে বলছেন কেন? আমি তো আপনার স্বামী, আর স্বামীকে কেউ তুই বলে? তোরে তো শুধু তুই ডাকছি, এবার তোর কি হাল করি শুধু তাই দেখ। মানে কি? আমি আবার কি করলাম? তোরে কেউ বলছিল বিয়ে করতে? আমি মনে মনে কত খুশি হইছি পর পালিয়েছে শুনে। কেন, অন্য কোথাও চক্কর আছে নাকি? তোর শুনে কি লাভ? এই, তোর বয়স কত রে? আপনার থেকে মাত্র 2 বছরের ছোট। কি? যাই হোক, আজ থেকে আমার কথা মতো চলবি। কি? ও হ্যালো, আমি কারো কথায় চলি না। চলিস না ভালো কথা, আজ থেকে চলবি। পারমু না। আমি তোর বড়। তাতে কি, আমি তোমার স্বামী। যাই হোক, সেটা পরে দেখা যাবে। আমার অনেক ঘুম পাইছে, আমি ঘুমাবো। কি বউ মাইরি! আল্লাহ, একে তো সিনিয়র বউ দিলা, তার উপর এমন আবার এমন দজ্জাল। এই অভাগা বান্দার উপর কি একটু দয়া হয় না?
এই কি করছিস? কি করলাম? নাম খাট থেকে। কেন? আমি কারোর সাথে আমার খাট শেয়ার করব না। কিন্তু এটা তো আমার খাট। বেশি বকবক করলে তোর আব্বুকে বলে দিব তোর ভাইয়াকে পালাতে তুই সাহায্য করছিস। এসব কথা এই ডাইনি আবার কেমনে জানলো? আপনি এসব কিভাবে জানলেন? কেন তোকে সব বলতে হবে? এখন খাট থেকে নাম। কিন্তু আমি কোথায় ঘুমাবো? এত বড় একটা ফ্লোর চোখে পড়ে না? ও, একটা কথা বলি। কি? আপনি কি জন্ম থেকেই এমন খিটখিটে? আপনি তো দেখতে অনেক সুন্দরী। একটু সুন্দর করে কথা বলতে পারেন তো? আর একটা কথা বললে রুম থেকে বের করে দিব। না থাক, তার আর দরকার নেই। এত সুন্দর একটা খাট রেখে আমি ফ্লোরে শুয়ে আছি। শালা আমার কপালটাই খারাপ, নইলে কি আর এমন দজাল বউ পাই? এই কেড়ে পানি দিল। কি বললি? না মানে আপনি কিছু বলবেন? যা, খাটে গিয়ে শুয়ে পড়। ধন্যবাদ। তাড়াতাড়ি উঠে খাটে এসে শুয়ে পড়লাম। একটু পরে আবার কে যেন ডাকছে, কিন্তু এবারে ডাকটা অনেক মধুর মনে হচ্ছে। তাই ওঠো না, আর কত ঘুমাবে? চোখ খুলে দেখি নীল শাড়ি জড়িয়ে এক পরি আমার সামনে। কে আপনি? হরমজাদা তোর বউ। নিজের বউ চিনিস না? এটা আমার বউ। তাহলে কাল রাতে কে ছিল? কাল রাতে কে ছিল মানে? কিছু না আম্মু, আপনার ছেলে এখনো ঘুমের ঘোরে আছে, আপনি যান, আমরা রেডি হয়ে আসছি। সবাই নিচে অপেক্ষা করছে, তাড়াতাড়ি আয়। আম্মু চলে গেল। ভুল করেও যদি তোর আর আমার মাঝে যা হবে তা কাউকে বলিস, তাহলে তোর কিয়ামত শুরু করে দিব। না না, আমি ভুল করেও কাউকে বলবো না। আমি ড্রেস চেঞ্জ করব, বাইরে যাও। আমি থাকি না। খুব শখ হইছে না? আমরাই তো, দেখলে কি আর এমন হবে? কি বললি? কিছু না। ফ্রেশ হয়ে বাইরে আসলাম। শালা কেউ আমার সাথে কথাই বলছে না। সবাই বউকে নিয়ে পড়ে আছে। সবাই বলছে বউ নাকি অনেক লক্ষ্মী। শালা তোদের সাথে বিয়ে হলে বুঝতি কত লক্ষ্মী। বাসা থেকে বের হয়ে বাইরে হাঁটছি আর ফেসবুকিং করছি। যে দেখছে সেই বলছে বউ কেমন, কাল রাত কেমন কাটলো। চোখ তো লাল হয়ে গেছে। সারা রাত ঘুমাওনি নাকি? কেমনটা লাগে? মানুষের প্রশ্নের জ্বালায় বাসায় আসলাম। যদিও বা দিনটা কেটে গেল, কিন্তু রাতে না জানি আজ রাতে আবার কোন বিশ্বযুদ্ধ শুরু করে দেয়। ছাদে একা একা দাঁড়িয়ে আছি। রুমে যেতেই ভয় হচ্ছে। একে তো সিনিয়র, তার উপর আবার নতুন বউ। কিছু বলতেও পারছি না। সবাইকে যেভাবে বশ করে ফেলছে, কিছু বলতে গেলে আমি কেস খেয়ে যাব। এত ভেবে লাভ নাই। ঘুম পাচ্ছে। রুমে গিয়ে একটা ঘুম দিব। রুমে এসে দেখি আব্বু আম্মু সবাই আমার রুমে। আব্বু আম্মু এমন করে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বের হচ্ছে। কি ব্যাপার? ডাইনিটা আবার মুচকি মুচকি হাসছে কেন? নিশ্চয়ই আমার নামে উল্টাপাল্টা কিছু লাগাইছে। আল্লাহ, এই যাত্রায় বাঁচাই দাও। বেঁচে গেলে 5টা ফকিরকে বিরিয়ানি খাওয়াবো। এতক্ষণ কোথায় ছিলি? ছাদে। ঘরে নতুন বউ রেখে তোর ছাদে কি? কিছু না। তোর সাহস এত বেড়েছে যে তুই নতুন বউকে বাপের বাড়ি চলে যেতে বলছিস? যা ভাবছি তাই। ডাইনিটা আমার নামে কিছু লাগাইছে। আমি কখন? কাল রাতে বলিস নাই? কই না তো। তাহলে কি বৌমা মিথ্যা বলছে? শোন, এরপর যেন এমন আর না শুনি। আচ্ছা। কি আচ্ছা? যদি শুনি তবে লাথি দিয়ে বাসা থেকে বের করে দিব, বুঝলি? হুম। রহিমা, তোর কোনো সমস্যা হলে বা ওই হারামজাদা যদি উল্টোপাল্টা কিছু বলে আমায় বলবি, ঠিক আছে? তার মানে এই ডাইনির নাম রুহি। নামটা তো সুন্দর, দেখতেও তো মাশাল্লাহ। কিন্তু এমন কেন? যাই হোক। আব্বু আম্মু রুম থেকে চলে গেল। রুহি মানে ডাইনিটা বাথরুমে গেল। আমি পকেট থেকে ফোনটা বের করে জয়দাকে ফোন দিলাম। হ্যাঁ সুমন, বলো। দাদা, কাল তো আমি বাসর করে ঢোকার আগে পর্যন্ত আপনার সাথে ছিলাম, তাই না? হুম। কেন? আমি কি কাল কিছু খাইছিলাম? মানে? না মানে বিয়ার টিয়ার কিছু কি খাইছিলাম? কাল তো কিছু খাওনি, কিন্তু আমার তো মনে হচ্ছে আজ কিছু খেয়েছো। মানে? যে ছেলে আজ পর্যন্ত একটা সিগারেটও খায়নি, সে যদি এসব কথা বলে তাহলে আমি কি বলবো? বাথরুমে দরজা খুললো, এর মানে ডাইনিটা বের হইছে। তাড়াতাড়ি ফোন কেটে দিলাম। তুই কার সাথে কথা বলতেছিলি? না মানে জয়দার সাথে। দেখি তোর মোবাইলটা। কেন? আমি আপনাকে আমার মোবাইল দিব কেন? দিবি না তুই? না। দেখ তোর কি অবস্থা করি। আমি আপনাকে ভয় পাই নাকি? সেটা কাল বুঝতে পারবি। রাতে আবার ফ্লোরে শুয়ে পড়লাম। সকালবেলা উঠে দেখি বেড ফাঁকা, তাই ফ্লোর থেকে উঠে বেডে শুইলাম। এই হারামজাদা, আর কত ঘুমাবি? কে? ও আম্মু। তাড়াতাড়ি ওঠ। আর একটু পরে উঠবো। না, এখনই ওঠ। এখনই উঠলে কোন দেশের প্রধানমন্ত্রী হতে পারবো বলো? হারামজাদা, প্রধানমন্ত্রী হবি। আম্মু লাগে তো। লাগার জন্যই তো ধরছি। আচ্ছা উঠলাম, এখন বলো কি করতে হবে? রুহি ভার্সিটিতে যাবে। তো যাক না, আমি কি ওনাকে ধরে রাখছি? নতুন বউ কি একা একা বাসা থেকে বের হবে? হলে কোন মহাভারত বিশুদ্ধ হবে শুনি? আমি কিছু জানি না। তোর আব্বু বলেছে বাইকে করে রেখে আসতে, আবার নিয়ে আসতে। আর ওটা তো তোর কলেজের পাশেই। হইছে, এত কিছু বলতে হবে না, আমি যাচ্ছি। এই বাইক এত জোরে চালাচ্ছিস কেন? এটা জোরে হচ্ছে। ধীরে চালাও। আচ্ছা।
একটু পরে। তুই বাইক চালাতে পারিস না তো বাইক নিয়ে বের হয়েছিস কেন? মানে? এমন করে চালালে আজ কেন, আগামী 5 দিনেও ভার্সিটি যেতে পারবো না। আল্লাহ কি জিনিস বানাইছো? জোরে চালালেও সমস্যা, আস্তে চালালেও সমস্যা। একা একা কি বকবক করছিস? আপনি আমায় শক্ত করে ধরেন, আপনাকে আমি 10 মিনিটের মধ্যে পৌঁছে দিব। তোকে ধরতে হবে কেন আমার? আর হ্যাঁ, ব্রেক মারবি না কিন্তু। এত বকবক শোনার সময় নেই, তাড়াতাড়ি করে ওনাকে পৌঁছে দিলাম। আপনি কখন ফিরবেন? কেন? আপনাকে সাথে করে নিয়ে যেতে বলেছে। ও আচ্ছা, সময় হলে আমি ফোন দিব। আচ্ছা। ওনাকে নামিয়ে দিয়ে বন্ধুদের সাথে আড্ডায় বসে গেলাম। সবাই মিলে আমার পকেট ফাঁকা করে দিল। অনেকক্ষণ ধরে আড্ডা দিচ্ছি। সময় দেখার জন্য পকেট থেকে ফোনটা বের করে দেখি অপরিচিত নাম্বার থেকে একটা মিস কল। ফোন দিলাম সেই নাম্বারে। হারামজাদা, কোথায় তুই? এখনই তাড়াতাড়ি বাসায় আয়। কি হলো? আব্বু আজ এত ক্ষেপে আছে কেন? আমি আবার কি করলাম? বাসায় আসলাম, বাসায় এসে রুমে গেলাম। আব্বু তোকে তার সাথে দেখা করতে বলছে। আপনি কখন আসলেন? সেটা তোকে আব্বু বলবে। মানে? আর আপনি ফোন দিলেন না কেন? চল আগে আব্বুর রুমে, তারপর বুঝতে পারবি ফোন দিছিলাম কিনা। আব্বু আসবো? আসেন আসেন, আপনার জন্যই তো অপেক্ষা করছি। কিছু বলবেন? কতদিন ধরে আপনাকে ভালো করে দেখি না, আসেন একটু দেখি। আবহাওয়া মোটে সুবিধার মনে হচ্ছে না। কিছু তো একটা ঘাপলা আছে। এদিকে আম্মু হাসছে, আবার ডাইনিটাও হাসছে। কিছু তো একটা কাহিনী আছে। আব্বু আমি ঠিক বুঝলাম না। কোথায় ছিলি এতক্ষণ? বন্ধুদের সাথে। কাল রাতে কার সাথে কথা বলছিস? কখন? কাল সারা রাত ও একটা মেয়ের সাথে কথা বলছে আব্বু। কি? আব্বু পুরাই মিথ্যা কথা। কাল রাতে আমি জয়দার সাথে কথা বলছি। আমাদের কি মনে হয় তোর? তুই মিথ্যা বললে আমাদের বিশ্বাস করতে হবে? কেন বিশ্বাস করবে না? নতুন বউ এসে আমাদের মিথ্যা বলবে? ওর আর খেয়ে দেয়ে কাজ নেই, এত মিষ্টি একটা মেয়ে। কত মিষ্টি সেটা কি আর আমি জানি না? কি বললি তুই? না কিছু না। আমি রুমে গেলাম। আব্বু, ও যে কাল সারা রাত কথা বললো আর আজ আমার ফোন রিসিভ করলো না। ও হ্যাঁ, মেয়েটাকে যে তুই নিয়ে গেলি, ওকে নিয়ে আসতে হবে না? হ্যাঁ, আমি তো ওনাকে বলছি যে কাজ হয়ে গেলে ফোন দিতে। রুহি, তুই ওকে ফোন দিস নাই? দিছিলাম তো, কয়বার দিছিলেন? অনেকবার। তার মানে এই নাম্বারটা আপনার? হুম। আব্বু বিশ্বাস করো, এই নাম্বার থেকে শুধু একবার ফোন দিছিল। আচ্ছা যা, বিশ্বাস করলাম। আজ থেকে তোর ফোন রুহির কাছে থাকবে। মানে এটা কেমন বিচার? এটা কেমন বিচার মানে? আমার ফোন ওনার কাছে থাকবে কেন? ও তোর বউ, আর তোর বড়। সো কি হয়েছে? আজ থেকে তুই ওর সব কথা শুনবি। মানে আজীব তো। আমি ওনার সব কথা শুনবো কেন? শুধু তাই নয়, আজ থেকে বাইরের সব প্রাইভেট কোচিং বন্ধ। রুহি অনেক ভালো ছাত্রী, আজ থেকে ওর কাছে সব বুঝে নিবি। এখন যা। ও হ্যাঁ, ফোনটা এখনই দিয়ে যা। কি আর করবো, ফোনটা দিয়ে চলে আসলাম। জীবনে অনেক মিথ্যে কথা বলতে দেখছি, কিন্তু এমন তাজা মিথ্যা কথা বলতে প্রথম দেখলাম। একবার ফোন দিয়ে বলে হিসাব ছাড়া। কাল রাতে নিজে দেখলো জয়দার সাথে কথা বললাম, তাও কিছু সময়, আর আব্বুকে বলতে সারা রাত। এমন চিজ আমি জীবনেও দেখিনি। চক্রান্ত করে আমার ফোনটা নিয়ে নিল। তাতে কি হয়েছে? আমার কাছে আরো একটা ফোন আছে। এসব কথা ভাবতে ভাবতে রুহি, মানে ডাইনিটা রুমে আসলো। কিরে, কেমন দিলাম? আপনি প্লিজ আমার সাথে এভাবে কথা বলবেন না। কেন? আমি তো আপনার স্বামী, একটু তো সম্মান করবেন। আমি তোরে কখনোই স্বামী হিসেবে মানবো না। কেন? আপনার কি জিএফ আছে নাকি? থুক্কু বিএফ? থাকলে তো ভালোই হতো, অনেক আগেই ভেগে যেতাম। ইস, দুনিয়ায় একটা ছেলেও আপনার দায়িত্ব নেওয়ার সাহস পাইনি। আর আমার আব্বু। কি বললি তুই? আপনি এত মিথ্যা কথা কিভাবে বলতে পারেন? এটা তো কিছু না, দেখ তোরে আরো কি করি। আম্মু রুমে আসলো। সুমন, হ্যাঁ আম্মু। অবন্তি আসছে, আম্মু, অবন্তীকে? পাশের বাসার। সুমন ওকে পড়ায়। ও। আমি রুম থেকে বের হয়ে অবন্তীর কাছে গেলাম। অবন্তী হচ্ছে আমার ছাত্রী। দেখতে অনেক সুন্দরী, কিন্তু একটু ঢঙ্গি টাইপ। আমি জানি আমায় অনেক পছন্দ করে। কি অবস্থা, এই 2 দিন আসো নাই কেন জানি। নতুন নতুন বিয়ে করেছো, তাই বিরক্ত করতে চাইনি। ও, তো তুমি এভাবে কথা বলছো কেন? আমার কথা বাদ দাও, তোমার বউ কেমন? ভালো। আমার থেকে সুন্দরী? সেটা তুমি নিজেই দেখে আসো। না থাক। তো আজ কি পড়বে? হুম। চলো, অবন্তীকে আমি আমার রুমেই পড়াই। অবন্তী আর আমি রুমে আসলাম। রুহি রুমেই আছে। এটা তোমার বউ? হুম। সুন্দরী আছে, তবে আমার মতো এতটা না। অবন্তীকে পড়া দেখিয়ে দিচ্ছি। সুমন, হ্যাঁ আব্বু। কাল রুহিকে নিয়ে তোর শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসিস। কেন? রুহি বলল ওর নাকি বাসায় যেতে ইচ্ছে করছে। ও, তাহলে উনি একাই যাক না। নতুন বউ একাই যাবে হারামজাদা? আচ্ছা, আমি নিয়ে যাব। অবন্তী, তুমিও যেও ওর সাথে। ওর বিয়েতে তো যেতে পারোনি। আচ্ছা আঙ্কেল। অবন্তী বাসায় গেল। পরের দিন
রুহি রেডি হয়ে গেছে। কি, এখনো বসে আছিস? চল। দেখুন, আপনি একজন শিক্ষিত মানুষ, এমন ভাষা মানায় না। সেটা কি তোর থেকে শিখতে হবে? আমি ঠিক তা বলিনি। তাড়াতাড়ি চল। অবন্তী আসবে, ও এলেই চলে যাব। ও কেন? ও আমাদের সাথে যাবে। কি? অবন্তী আসছো? আসো, বাইকে ওঠো। আমি পেছনে থাকতে পারবো না, পড়ে যাব। তাই আমি তোমার সাথে মানে মাঝে বসবো। আচ্ছা। আর আমি? ভাবি, আপনি পিছনে বসেন। রুহি এবং অবন্তী বাইকে ওঠার পর ব্রেক করলে তোমার কোনো সমস্যা আছে অবন্তী? কই না তো, তোমার যখন খুশি ব্রেক করতে পারো। জোরে চালালে? কোনোই সমস্যা নেই। পিছনে তাকিয়ে দেখি ডাইনিটা বিষাক্ত সাপের মতো ফুঁসছে। বাহ, এই রোগের তাহলে এই ঔষধ। এখন থেকে তো খেলা শুরু, শুধু দেখতে থাকুন। রুহি, আমি আর অবন্তী আমার শ্বশুর মশাইয়ের বাড়িতে এসে পৌঁছালাম। সবাই বাসার বাইরে আমাদেরকে বরণ করার জন্য দাঁড়িয়ে আছে। বাসায় ঢুকে অবন্তী আর আমি ড্রয়িং রুমে বসে গল্প করছি। রুহি যে কোথায় কে জানে। কয়েকজন মেয়ে আসলো। আপনি আমার দুলাভাই, তাই না? না, তোমরা আমার শালি। আপনি তো অনেক মজা করতে পারেন। তোমরাও অনেক ভালো। আপনাকে দেখে তো আপুর ছোট মনে হচ্ছে। কোথায় পড়েন আপনি? কয়েকদিন পর এইচএসসি দিব। কি? তাহলে তো আপনি আমার সেম ইয়ার। আপু তো নার্স। হুম। আপনি আমায় আগে বলতেন, তাহলে আমি আপনাকে বিয়ে করে নিতাম। আগে যদি জানতাম যে ও বিয়ে করবে, তাহলে তো আমি অনেক আগেই বিয়ে করে নিতাম ওকে। কি হচ্ছে এখানে? কিছু না আপু, দুলাভাইয়ের সাথে কথা বলছি। আগে বললে তুই ওকে বিয়ে করতি। না মানে এমনি বললাম। এই, তুমি রুমে আসো, তোমার সাথে কিছু কথা আছে। আর তোরা অবন্তীকে নিয়ে আশপাশটা ঘুরে দেখা। বাবা, বাপের বাড়ি এসে বউ থুক্কু ডাইনি ভদ্র হয়ে গেল। আমায় তুমি বলছে? শালা সব মেয়েরাই মনে হয় আচ্ছা গিরগিটি, নিমিষেই রং বদলায়। কিছু বলবেন? দরজাটা বন্ধ করো। কি হলো? দরজা বন্ধ করতে বলে কেন? মতলবটা কি? দরজা বন্ধ করে কি হবে? দরজা বন্ধ করে এদিকে আয়, তারপর বোঝাচ্ছি। অনেক উৎসাহ নিয়ে দরজা বন্ধ করে বউয়ের কাছে গেলাম। এটা কি হলো? থাপ্পড় দিলাম। কিন্তু কেন? ভালোই তো অন্য মেয়েকে নিয়ে বারবার ব্রেক চাপছিস। আরে বাবা, রাস্তা খারাপ হলে ব্রেক করব না? কি ভাবিস আমি তোর মতিগতি বুঝি না? আপনি একটু বেশি বোঝেন। তবে কাজটা আপনি মোটেই ভালো করেননি। আমি এখনই বাসায় চলে যাব। বাসা থেকে শুধু বের হ, তারপর দেখ তোর নামে আব্বুর কাছে কত উল্টাপাল্টা কথা লাগাই। মানে, আপনার যা খুশি আপনি তাই করবেন? বেশি কথা না বলে চুপচাপ রুমে বসে থাক, বাইরে যাবি না। বাইরে গেলে সমস্যা কি? তোর স্বভাব আমি জানি, বাইরে গেলেই তুই ওদের সাথে ফষ্টি নষ্টি শুরু করে দিবি। সি, আপনার ভাবনা এত বাজে। ওরা না আপনার বোন? বোন, কিন্তু চাচাতো, নিজের না। রুহি রুম থেকে চলে গেল। শালা কি পোড়া কপাল আমার। কি ভাবলাম আর কি হলো। কপালে মনে হয় বউয়ের আদর বলতে কিছু লেখা নাই। সন্ধ্যা হয়ে গেছে। রুম থেকে বের হয়ে ছাদে এসে দাঁড়িয়ে আছি। কি করো এখানে? পিছনে তাকিয়ে দেখি অবন্তী। কিছু না, চাঁদ দেখি। ও আচ্ছা সুমন, আমি কত সুন্দর না? কে বলছে? তুমি অনেক সুন্দর, আমার বউয়ের থেকে বেশি সুন্দর। সত্যি? হুম। তাহলে তুমি ওকে বিয়ে করতে গেলে কেন? বিয়ে কি আর সাদে করছি পাগলি? কোন ঠেলায় পড়ে যে বিয়েটা করছি সেটা আমি জানি। ও, আমার না এখানে থাকতে ভালো লাগছে না। আমারও। কিন্তু কিভাবে বাসায় যাব? তুমি বলবে তোমার খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস আছে, যেটা মিস করা যাবে না। তোমার সাথে আমিও একটু বলবো, তাতেই মনে হয় হয়ে যাবে। আচ্ছা। সেদিন রাতে খাওয়া করে শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা নাস্তা করার পর প্ল্যান অনুযায়ী কাজ করলাম। আচ্ছা, তাহলে তোমরা যাও। রুহিও কি আজ যাবে? না, উনি থাক, আমি আর অবন্তী চলে যাই। উনি না হয় পরে যাবে। তুমি একটু রুমে আসবে? আবার? কি না মানে কেন? কথা আছে একটু। না জানি, এবার আবার কি করবে আল্লাহ ভালো জানে। আল্লাহ রক্ষা করো। রুহির পিছনে পিছনে রুমে আসলাম। আমি রুমে ঢুকতেই রুহি এবার নিজেই দরজা বন্ধ করে দিল। বুঝতে আর বাকি রইল না যে এবারও কপালে শনি, রাহু, কেতু সব আছে। আপনি দরজা বন্ধ করলেন কেন? কেন করলাম তুই বুঝিস না? আমি আবার কি করলাম? কিছু করিসনি তাই না? না, আমায় এখানে রেখে যাওয়ার মতলব কি? হ্যাঁ, কোনো মতলব নাই মাইরি বলছি। তোর মতলব আমি বুঝি না? তুই ওই হারামজাদির সাথে সারা রাস্তা ফষ্টি নষ্টি করতে করতে যাবি, আর আমায় নিয়ে তোর এসব হবে না? সি,
নিজের ভাবনাগুলো একটু পরিবর্তন করেন। আমার ভাবনা ঠিকই আছে, এখন তুই গিয়ে বলবি আমায় নিয়ে যাবি। রুম থেকে বের হয়ে শ্বশুর মশাইকে বললাম যে আমি আপনার মেয়েকে না লহিয়া যাইব না। এই কথা শুনিয়া শালিকাগণ সকলে আমার দিকে কেমন জানি দুষ্টু মিষ্টি দৃষ্টিতে তাকিয়ে রইল। কি দুলা ভাই, বউকে ছাড়া এক রাতও কাটাতে পারবেন না? হরে বইন, তোর বইনটায় যে হাল করছে, ওরে ছাড়া কি থাকা যায়? আরে তেমন কিছু না। কি যে বলো না তুমি। বুঝি তো, সবকিছুই বুঝি, বিয়ে হয়নি বলে কিছুই বুঝি না তা কিন্তু না। শালা, আমি বিয়ে করেও এখনো কিছু বুঝতে পারলাম না, আর এই বিয়ে না করেই সবকিছু বুঝে গেছে। এরপর রুহি ডাইনিটারে নিয়ে বাসায় আসলাম। এভাবেই ঝগড়ার মধ্যে দিয়ে কেটে গেল বেশ কিছুদিন। আমার পরীক্ষাও শেষ হলো। আন্টি, সুমন বাসা আছে? কেন বাবা? আজ পাড়ায় ক্রিকেট ম্যাচ আছে, 3টায় ওকে মাঠে আসতে বললেন। আচ্ছা, বলবো। রকি চলে গেল। কে আসছিল আম্মু? রকি, আজ নাকি ক্রিকেট ম্যাচ আছে, তাই যেতে বলছে। কোথায় আম্মু? আপনি জেনে কি করবেন? আমিও খেলা দেখতে যাব। আমি নিয়ে যাব না। আম্মু, আমি যাব। ও না নিয়ে গেলে তো কি হয়েছে, আমি অবন্তীকে বলে দিব, ও নিয়ে যাবে। আচ্ছা। রুমে এসে খেলতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। খেলতে পারিস তুই? না, আমি মাঠের বাইরে দাঁড়িয়ে বল করাই। আপনার সমস্যা? তোকে দিয়ে এর থেকে বেশি কিছু আর আশা করা যাবে না। আপনাকে কেউ আশা করতে বলেছে? যাই দেখি খেলা দেখতে কি হয়। যদিও বা জিততাম, আপনি গেলে শিওর হারবো। খেলতে পারিস না আর আমি গেলে হারবি? সেদিনের ম্যাচটা আমরাই জিতে যাই। শুধু ওইটা না, প্রায় সবগুলো ম্যাচ আমরাই বরাবর জিতে যাই। সবাই ভার্সিটি ভর্তি হচ্ছে, আমি অনেক দূরের একটা ভার্সিটিতে সিট পেয়েছি। আমি ওখানে ভর্তি হলাম। কয়েকদিনের মধ্যে বাসা ছেড়ে ম্যাচে চলে যাব। রাতে রুমে একা বসে বসে ফেসবুকিং করছি। রুহি রুমে আসলো। কবে মেসে যাবি? কয়েকদিনের মধ্যেই। তাড়াতাড়ি যা, তুই গেলে আমিও বাঁচছি। আপনি আমায় খুব ঘৃণা করেন, তাই না? তোরে তো দুই চোখে দেখার ইচ্ছে করে না। তাই আর বেশি দিন দেখতে হবে না। আর কেউ কারোর সাথে কোনো কথা হয়নি। প্রতিদিনের মতোই আমি ফ্লোরে আর উনি বিছানায় শুয়ে পড়লাম। তবে আজ কেন জানি ওনার কথাগুলো শুনে খুবই খারাপ লাগছে। কেন জানি আমি বারবার করে চাইছি যে উনি শুধু একবার বলুক, তুমি যেও না। তাহলে কি আমি ওনাকে ভালোবেসে ফেললাম? বাইরে টিপ টিপ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আবার আমার অনেক ভালো লাগে। দিনের বেলা হলে হয়তো ভিজতাম, রাতের বেলা তো তাই ঝিমঝিম শব্দ শুনছি। কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারি। মাঝরাতে হঠাৎ বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। প্রথমে অনেক ভয় পেলেও পরে দেখলাম রুহি আমার বুকে মাথা রেখে আমায় জড়িয়ে ধরে শুয়ে আছে। মেয়েটা ঘুমালে তো অনেক সুন্দর লাগে, মনে হয় যেন পরীর রাজ্যের রাজকন্যা আমার ঘরে এসেছে। আমি কি ডাকবো? না থাক, যদি ঘুম ভেঙে যায়। আমিও সযত্নে জড়িয়ে ধরলাম। এই প্রথম আমি রুহিকে জড়িয়ে ধরলাম। সে যেন এক অদ্ভুত রকমের অনুভূতি। হঠাৎ রুহির ঘুম ভেঙে যায়। এই ছাড়, আমায় ছাড়। রুহি তাড়াতাড়ি উঠে লাইট জ্বালায়। কি হলো? মারলেন কেন? তোর সাহস হয় কিভাবে তুই আমায় জড়িয়ে ধরিস? আপনি তো... আমি কি তখন বাজ পড়ছিল, তাই ভয় পেয়ে এখানে এসে শুয়েছিলাম, তার জন্য তুই জড়িয়ে ধরবি? সরি, আমি আসলে বুঝতে পারিনি। বুঝতে পারিসনি নাকি অন্য কিছু, সেটা আমার ভালো করেই জানা আছে। বললাম তো। একটা কথা ভালো করে শুনে রাখ, আমি কখনোই তোকে স্বামী হিসেবে মেনে নিব না। কিন্তু কেন? কারণ তুই আমার স্বামীকে পালিয়ে যেতে সাহায্য করেছিস, আর তুই আমার বয়সে ছোট তাই। ভাইয়া তো অন্য কাউকে ভালোবাসতো। আর আমি তোর ভাইয়াকে ভালোবাসতাম। সেদিন যে আপনি বললেন ভাইয়া পালিয়ে যাওয়ায় আপনি খুশি হয়েছিলেন। ওটা রাগে বলেছিলাম, কখনো কোনো দিন স্বামীর অধিকার ফলাতে আসবি না। ও, তাহলে আপনি এই বাড়িতে আছেন কেন? তোর বাবা মা অনেক ভালো বলে, আর তারা আমায় অনেক ভালোবাসে বলে, আর তোকে শিক্ষা দিতে। ও, ভুল করেও কখনো আমায় টাচ করতে আসবি না। আমি এতটাও বাজে না। সেটা তোদের মতো ছেলেকে দেখলেই বোঝা যায়। আমি আর কোনো কথা বললাম না, কারণ আমি জানি এখন যদি কথা বলি তাহলে উনি আরো বেশি রেগে যাবে। সারা রাত আর ঘুমালাম না, বারান্দায় দাঁড়িয়ে কেটে দিলাম। জীবনে আজ পর্যন্ত কোনো দিন সিগারেট খাইনি, তবে আজ কেন জানি না খুব খেতে ইচ্ছে করছে। মানুষ কতটা কষ্ট পেলে নেশার জগতে ডুবে যায় তা হয়তো কিছুটা হলেও আজ বুঝতে পারছি। সকালবেলা, আব্বু, কিছু বলবি? আমি আজকেই মেসে চলে যাব। কেন? কিছু কাজ আছে ভার্সিটিতে, তাই। ও, কখন যাবি? দুপুরে। আচ্ছা।
আব্বুর সাথে কথা বলে রুমে চলে আসলাম। রুহি এখনো ঘুমাচ্ছে। ফ্যানের বাতাসে একগুচ্ছ চুল বারবার ওর মুখে এসে পড়ছে। কত মায়াবী লাগছে। ইচ্ছে করছে চুলগুলো সরিয়ে দেই, কিন্তু না, সব ইচ্ছে পূরণ করতে নেই। আমার সব কাপড় ব্যাগে তুললাম। রুহি এর মাঝে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আম্মুর কাছে গেল। খুব কষ্ট হচ্ছে আম্মু আব্বু এবং রুহিকে ছেড়ে যেতে, কিন্তু তবুও যেতে হবে, কারণ রুহি তো আমাকে পছন্দ করে না। তবে আমি কেন ওর সামনে থাকবো? কিন্তু আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি। একটাবার যদি শুধু বলতো যেও না। ব্যাগ নিয়ে বাইরে বের হলাম। আম্মু আব্বু আমি গেলাম। রুহিকে বলে আয়। আচ্ছা যাচ্ছি। ইচ্ছে না থাকা সত্ত্বেও বলতে গেলাম, কারণ আমি জানি আমি চলে গেলেই উনি বেশি খুশি থাকবে। আমি যাচ্ছি। যা তো, আমি কি করব? আমি আর কিছু বললাম না। আসার সময় পিছনে থেকে রুহি জড়িয়ে ধরলো। কেন জানি না, নিজের অজান্তেই চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ভালোবাসার মানুষের স্পর্শ যে এতটা সুখের তা আগে কখনো বুঝিনি। আমিও যেই সেই সময়। মারলেন কেন? তুই আবার আমায় জড়িয়ে ধরলি কেন? আপনি তো আগে। আমার গায়ে আরশোলা উঠছিল, তাই ভয় পেয়ে ধরেছিলাম। ও সরি, বুঝতে পারিনি। কতদিনে যে তোর কাছ থেকে মুক্তি পাবো কে জানে। আপনি মুক্তি চাচ্ছেন তো? ইনশাআল্লাহ পেয়ে যাবেন। বাসা সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠলাম। আজ কেন জানি না চোখের পানি বাদ মানছে না। আমি কি এতটাই খারাপ যে ও আমার কাছে মুক্তি চাচ্ছে? আমি তো ভালোবেসে ফেলেছি। সব সময় তো আমার চিন্তা ভাবনায় শুধু ও থাকে। যাই হোক, ও যখন মুক্তি চাচ্ছে তবে তাই হবে। নতুন শহর, নতুন জায়গা, নতুন মানুষ, মানিয়ে নিতে বেশ কিছুদিন চলে গেল। আম্মুর সাথে রোজ কথা হতো। আম্মু যখন বলতো রুহির সাথে কথা বল, তখন খুব আনন্দ হতো। কিন্তু রুহি ফোনটা হাতে নিয়ে রেখে দেয়, কোনো কথা বলে না। এর জন্য মনের ভিতরটা কান্নায় ভেঙে যেত, কিন্তু কিছু প্রকাশ করার মতো না। আজ প্রায় 2 মাস পর বাসায় আসলাম। আম্মু আব্বু আমায় দেখে অনেক খুশি। আম্মু, রুহি কোথায়? ও তো ওর বাবার বাসায় গেছে। কেন, তোকে বলিনি? ও হ্যাঁ, বলেছে তো, মনেই ছিল না। আজ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমা, কাল গিয়ে নিয়ে আসিস। নিয়ে আসার কি দরকার, থাক না ও ওখানে। কাল গিয়ে নিয়ে আসিস, বাসাটাও কেমন জানি ফাঁকা লাগছে। আচ্ছা। পরের দিন সকালবেলা খাওয়া করে রুহির বাসায় গেলাম। সবাই আমায় দেখে খুব খুশি হলো। শালিকাগণ তো আমাকে পেয়ে মনে হচ্ছে কি অমাবস্যার চাঁদ পেয়েছে। কিন্তু রুহির মুখে কোনো হাসি নেই, বরং বিরক্তির ছাপ। আমার মনে হয় এখানে আসাটা ঠিক হয়নি। বিকেলবেলা রুহিকে নিয়ে বাসায় আসলাম। সারাটা রাস্তা ও আমার সাথে কোনো কথা বলেনি। আমি যদিও অনেক কথা বলেছি, কিন্তু ও কোনো কথা বলেনি। নিজেকে কেন জানি না আজ খুব বেহায়া মনে হচ্ছে। রাতে রুহি রুমে শুয়ে আছে। আপনাকে আমার কিছু কথা বলার ছিল। বল। আপনি কি সত্যি আমায় স্বামী হিসেবে মানতে পারবেন না? না, কখনোই না। তাহলে আপনি এখানে আছেন কেন? চলেন, আজকে আব্বুকে বলবো। না, কেন? আমার অনার্স শেষ হলে আমি নিচেই চলে যাব। ও আচ্ছা। হুম। একটা কথা বলবো? বল। জানি না আপনি আমায় কি মনে করেন, তবে আপনি আমায় যতটা খারাপ ভাবেন ততটাও খারাপ না। তো আপনি তো আর 1 থেকে 1.5 বছর থাকবেন। হুম, আমরা কি বন্ধু হয়ে থাকতে পারি? ভাবতে হবে। ভেবে জানাইয়েন। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আম্মুর সাথে রান্নাঘরে রান্না করছি। এমন সময় রুহি রান্নাঘরে আসলো। আম্মু আপনি যান, আমি রান্না করছি। তুই একাই পাবি না মা। আপনার ছেলে আছে না? কথাটা শুনে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আপনি রুমে যান, আপনার ছেলে আর আমি রান্না করে আপনাদের ডাকবো। লক্ষ্মী মেয়ে, ওই হারামজাদা, দেখিস যেন ওর ক্ষতি না হয়। চিন্তা করো না, তুমি যাও। আম্মু চলে গেছে। আপনি নাস্তা করেছেন? আজ থেকে তুমি আমায় তুমি করে বলবে, আমিও তোমায় তুমি বলবো। আচ্ছা, আপনার শরীর খারাপ হয়নি তো? আরে না, আমি ঠিক আছি। ভাবলাম আর কয়েকদিনই তো আছি, বন্ধু হলে খারাপ হয় না। হুম। শুধুই বন্ধু, অন্য কিছু না কিন্তু। সমস্যা নেই, আমি জানি। আজ বন্ধুরা মিলে দেখা করব, তুমিও যেও। আপনার কোনো সমস্যা হবে না তো? না, আর তুমি বলবে, ওকে? আচ্ছা, একটু হলেও শান্তি লাগলো। যাই হোক, বন্ধু তো হতে পারলাম, এটাই অনেক। সকালের খাওয়া দাওয়া করে আব্বুকে বলে রুহিকে নিয়ে বের হলাম। সেখানে ওর অনেক বন্ধু, অনেক ছেলেও আছে। ও সবার সাথে কথা বলছে, সবার সাথে আমার পরিচয় করিয়ে দিচ্ছে। আজ রুহি আমাদের সবার সামনে ওর বরকে কিস করবে। এই না, এসব কিচ্ছু হবে না। সবাই এই কন্ডিশন মানছে, সো তোকেও মানতে হবে। না জানি এখন আবার কি হয়। যদি কিস করে তবে অনেক কষ্টে নিভানো আগুনটা আবার জ্বলে উঠবে। আল্লাহ রক্ষা করো।
কি হলো রুহি? কিস কর ওকে। আরে বাদ দে না। বাদ দিব কেন? হুম। আমি কখনো দেখিনি নিজের স্বামীকে কিস করতে, কেউ অত লজ্জা পায়। আচ্ছা, বাদ দেন না। ওকে বাদ দিলাম। রুহি, পরশুদিন আমার জন্মদিন, আসবি কিন্তু। আচ্ছা। সুমনকে সাথে করে। কথাটা শুনে আমি রুহির দিকে তাকালাম, রুহিও আমার দিকে তাকালো। কি রে, একজন আর একজনের দিকে তাকিয়ে কি দেখছিস? আই কন্ট্রাক্ট করছিস নাকি? আরে তেমন কিছু না। আচ্ছা, আমরা আসবো। হুম। আচ্ছা, তাহলে আমরা আসি। সবার সাথে বিদায় নিয়ে আমি আর রুহি বাসায় আসলাম। আরে অবন্তী, তুমি কেমন আছো? অবন্তী আমার হাত ধরে টেনে ছাদে নিয়ে এলো। আমায় এখানে নিয়ে আসলে কেন? তুমি আসতো থেকে আমার সাথে দেখা করনি কেন? একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ত ছিলে? কার সাথে? তোমার বউয়ের সাথে? অবন্তী, তোমার কি হয়েছে? তুমি এভাবে কেন কথা বলছো? ঠিক আছো তো? আমি ঠিক আছি। তাহলে এসব কি বলছো? দেখো সুমন, তুমিও ভালো করে জানো আমি তোমায় ভালোবাসি। মানে? তুমি জানো না? না মানে হ্যাঁ, কিন্তু আমি তো এখন বিবাহিত। তো কি হয়েছে? দেখো, আমি অন্য আর 10টা ছেলের মতো না, যে ঘরে বউ রেখে বাইরে অন্য মেয়ের সাথে। আমি কিচ্ছু জানি না। এতদিন তো তোমাদের কিছুই মিলতো না, এখন আবার এত তাড়াতাড়ি সব কিভাবে ঠিক হয়ে গেল? আরে বাবা, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া কি সারা জীবন থাকে? এসব কিন্তু আমার একদম ভালো লাগছে না। আমি শুধু তোমায় চাই। পাগল হয়ে গেছো তুমি। তুমি এখনো ছোট। আমি ছোট নই। আরো বড় হও, তারপর এসব নিয়ে ভাবা যাবে। তুমি ওই মেয়ের সাথে মিশবে না বলো? আচ্ছা বাবা। অবন্তী চলে গেল। আমি কিছুক্ষণ ছাদে থেকে আবার নিচে আসলাম। রুমে এসে দেখি রুহি রুমে নেই, তাই একটু শুইলাম। মেয়েটা তোমায় অনেক ভালোবাসে, তাই না? কে? ও তুমি? আমি সব শুনেছি। আরে, ও তো ছোট মেয়ে। হুম। আমি চলে যাওয়ার পর কি ওকে বিয়ে করবে? একটা কথা বলবো? হুম, বলো। এই মনে একটা ছবি আঁকা হয়ে গেছে, সেটা মুছে ফেলা শুধু কঠিন না, অসম্ভব। তাই? কার ছবি? মনে করো তোমার। রুহি চুপ হয়ে গেল। আরে আমি মজা করলাম। ও, আমি ভাবলাম সত্যি সত্যি তুমি হুম, তুমি পারো বটে। মুখে যে হাসিটা ফুটে উঠেছে, সেটার জন্য আমি আমার মনের হাজার সত্যি কথাকে মিথ্যে এবং মজায় পরিণত করতে পারবো। শুয়ে শুয়ে ফেসবুকিং করছি, হঠাৎই মাঝরাতে বৃষ্টি শুরু হলো। শুধু বৃষ্টি না, অনেক বিদ্যুৎও চমকাচ্ছে। আমি আমার মতো ফেসবুকিং করেই যাচ্ছি। রুহি খাট থেকে নেমে আমার পাশে এসে বসলো। কি হলো, তুমি নিচে আসলে যে? তুমি একা একা বসে আছো, তাই ভাবলাম তোমায় কোম্পানি দেই। তাই? হুম। এই যে ম্যাম, আমি কিন্তু শুয়ে আছি। যাই হোক, ওই একই তো হলো। তাই আসল কথা বলো, যে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, ভয় পাচ্ছ। এমন সময় হঠাৎ বাজ পড়লো, সাথে সাথে রুহি আমায় জড়িয়ে ধরলো। এভাবে আর কতক্ষণ জড়িয়ে ধরে থাকবে? ভয় লাগছিল তো। এভাবে থাকলে তো আমাদের প্রেম হয়ে যাবে। কি বলো এসব উল্টাপাল্টা? আরে মজা করলাম, আমি তোমার বন্ধু না। হুম। পরের দিনটাও কেটে গেল। আজ রুহির বান্ধবীর জন্মদিন। সন্ধ্যায় আমি আর রুহি বাসা থেকে বের হলাম। বাসায় বলে বের হলাম, আজ নাও ফিরতে পারি। পার্টিতে সবাই ড্রিঙ্ক করছে, শুধু আমি আর রুহি দাঁড়িয়ে আছি। আরে তোমরা এখানে কি করো? এই নাও, এনজয় করো। আমি এসব খাই না। আরে আজ খাও, এখানে কেউ খায় না, কিন্তু আমার জন্মদিনের জন্য সবাই খাচ্ছে। আমাকেও খাওয়ালো, সাথে রুহিকেও। আমি অল্প, কিন্তু রুহি অনেক বেশি খেয়েছে। কেমন জানি পাগলগুলোর মতো পাগলামি করছে। রুহি আর আমার থাকার জন্য একটা রুম দেখিয়ে দিল। আমি রুহিকে নিয়ে কোনো রকমের রুমে আসলাম। এসে ওকে বেডে শুইয়ে দিয়ে আমি পাশের সোফায় শোয়ার জন্য গেলাম। ওই সুমন, এদিকে আয়। কিছু বলবে? রুহি উঠে আমার কলার ধরলো। কি করছো এসব? বউকে রেখে ছাদে একটা মেয়ের সাথে ঘন্টার পর ঘন্টা লাইন মারিস? মানে? ঘরে বউ আছে সেটা মনে ছিল না? কেন রে, তোর বউ দিয়ে হয় না? আরো মেয়ে লাগে তোর? কি বলছো তুমি এসব? আমি গেলাম। কোথায় যাস তুই? সোফায়। না, ঘুমাবো। তুই আজ আমার সাথে ঘুমাবি। না মানে? কোনো কিন্তু শুনবো না। অনেক দিন দূরে দূরে ছিলি, কিছু বললি না বলে। কিন্তু এরপর যা হলো, তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমি কখনোই ভাবিনি ও এসব করবে। এখনো শুয়ে আছে, আমি ওর পাশে বসে শুধু ভাবছি, এটা কি ঠিক হলো? ও না হয় নেশায় ছিল, কিন্তু আমি তো ঠিক ছিলাম। এটা আমার মোটেই উচিত হয়নি। না জানি যখন বুঝতে পারবে তখন কি করবে। আমি শুয়ে পড়লাম। শোয়ার সাথে সাথে রুহি আমায় জড়িয়ে ধরলো। একটু পরে আমিও ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কারো কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। রুহি, তুমি কাঁদছো কেন? আমার ড্রেস কোথায়? আমি চুপ হয়ে গেলাম। কথা বলছো না কেন? আসলে কাল রাতে। কি? আমার সব শেষ হয়ে গেছে? রুহি প্লিজ কান্না থামাও। ঠাস,
তোর তো সাহস কম না, তুই আমার স্পর্শ করিস? না মানে, চুপ, একদম চুপ। তুই মানুষ? তুই সুযোগ পেয়ে আমার... দেখো আমি ইচ্ছে করে কিছু করিনি। চুপ থাক, একটা কথাও বলবি না। তোকে আমি বিশ্বাস করে বন্ধু করেছিলাম, আর তুই... এটাতে আমাদের দুজনের কারোরই কোনো দোষ নাই। তুই চুপ থাক। তোর কথা শুনতেও আমার ঘৃণা হচ্ছে। আমি, দেখো ভুল বুঝো না আমায় রুহি। তোর ওই নোংরা মুখে আমার নাম ভুলেও উচ্চারণ করবি না। আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। রুহি আমার সাথে আর কোনো কথা বলেনি। দুপুরে আমরা বাসায় আসলাম। রুহি বাইক থেকে নেমে সোজা রুমে আসলো। শুধুমাত্র আমার ভুলের জন্য আমি আবার বন্ধুত্বটাও হারালাম। নিজেকে কন্ট্রোল করা উচিত ছিল আমার, কিন্তু রুহি এতটাও রিয়াক্ট না করলেও পারতো। আমি তো ওর স্বামী, এটা তো আমার অধিকার। অধিকার দেখিয়ে কি হবে? ও তো আমার স্বামী হিসেবে মানেই না। বিকেলবেলা ছাদে একা একা বসে আছি। আমার ঘাড়ে কারো হাতের স্পর্শ অনুভব করলাম। খুব আগ্রহ নিয়ে পিছনে তাকালাম। ভেবেছিলাম হয়তো রুহি হবে, কিন্তু না, অবন্তী দাঁড়িয়ে আছে। তোমার সাথে আমার কথা আছে। এখন মুড ভালো নেই, পরে বলিও। আমার এক্ষুনি বলতে হবে। বললাম না, এখন তোমার কথা শোনার মুড নেই। যাও এখান থেকে। একটু বেশি রেগে গিয়ে রেগে যাওয়ায় অবন্তী অনেক ভয় পেয়েছে। এই মেয়ে আবার একটু ভয় পেলে আপনা আপনি চোখে পানি চলে আসে। অবন্তী কান্না করতে করতে চলে গেল। মেয়েদের চোখে এত পানি আসে কোথায় থেকে? কষ্টের ভিতরটা পুরো ছাই হয়ে যাচ্ছে, তবুও চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হচ্ছে না। শুনেছি কান্না করলে নাকি বুকের ব্যথা হালকা হয়। এত করে কান্না করার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই চোখে পানি আসছেই না। আচ্ছা, রুহি কি এখনো কান্না করছে? এসব উল্টাপাল্টা ভাবতে ভাবতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। আম্মু অলরেডি 2বার ডেকে গেছে খাওয়ার জন্য, আবার আসছে। কিরে, তুইও আসিস না, রুহিও আসছে না। তোর আব্বু না খেয়ে তোদের জন্য বসে আছে। রুহি খেতে আসেনি? না, কয়বার ডাকলাম, রুম থেকে বের হয়নি। দরজা বন্ধ করা। ও তোদের মাঝে কি ঝগড়াঝাটি কিছু হয়েছে? না আম্মু, তেমন কিছু না। তুমি যাও, আমি রুহিকে নিয়ে আসছি। তাড়াতাড়ি আয়, তোর আব্বু বসে আছে, একসাথে খাবে বলে। আচ্ছা। আম্মু চলে গেল, আমিও আর বসে না থেকে উঠে আসলাম। আমার রুমের সামনে দাঁড়িয়ে আছি, দরজা ভিতর থেকে বন্ধ। বেশ কয়েকবার ডাকার পর রুহি দরজা খুলে দিল। দরজা খুলে দিয়ে রুহি আবার শুয়ে পড়ল। আমি রুমে হাঁটাহাঁটি করছি। কি বলবো, কোথায় থেকে কথা শুরু করব কিছুই বুঝতে পারছি না। আব্বু খেতে ডাকছে, কিছু বলছে আমি যাব না। না। চলো। দেখো আমি বলছি তো, ওটা আমি ইচ্ছে করে করিনি। আমি যাব না বললাম তো। দেখুন, আপনি আমায় যা বলবেন আমি তাই করব, কিন্তু প্লিজ এখন চলো। যা বলবো তাই করবি। আমি আজকের পর থেকে আর তোর মুখ দেখতে চাই না। হুম। কথাটা শুনে কেমন জানি মন খারাপ হয়ে গেল। আচ্ছা, তাই হবে। আরো একটা শর্ত আছে। বলেন। 1 বছর পর আমার ডিভোর্স লাগবে। রুহি এমন কিছু বলবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। আচ্ছা, তাই হবে। চোখের পানি অনেক কষ্টে লুকিয়ে কথাটা বললাম। রুহি উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে যাচ্ছে। একটা কথা বলবো? কি? আমার সাথে যেমনই করেন না কেন, আব্বু আম্মুর সাথে প্লিজ আগের মতো থাকবেন। হুম। রুহি খেতে আসলো, আমিও আসলাম। খাওয়া শেষ করে রুহি রুমে আসলো। আমি কি রুমে যাব? না। রুহি তো আমার মুখ দেখতে চায় না। আমি ছাদে আসলাম। আকাশের দিকে তাকিয়ে রুহির কথা ভাবতে ভাবতে কখন যে চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে বুঝতে পারিনি। সুমন, তুই ঘুমাসনি? কথাটা শুনে চমকে গেলাম। পিছনে তাকিয়ে দেখি আম্মু। চোখের পানি আড়াল করতে চাইলাম, কিন্তু পারলাম না। ছাদের লাইটটা জ্বলছিল, তাই আম্মুর কাছে নিজের চোখের পানি লুকাতে পারিনি। কি রে বাবা, কি হয়েছে? কিছু না আম্মু। তাহলে তুই কাঁদছিস কেন? কই না তো, চোখে কিছু হয়তো পড়েছে। তুই ছোট থেকে আমার কাছে কোনো কিছু লুকাসনি, তবে আজ কেন লুকানোর চেষ্টা করছিস? কিছু হয়নি আম্মু আমার। রুহির সাথে ঝগড়া হয়েছে? না। তাহলে ছাদে একা একা দাঁড়িয়ে কান্না করছিস কেন? এবার গেলে অনেকদিন আর আসা হবে না তো, তাই। পাগল ছেলে, এর জন্য কেউ কান্না করে? ঘুমা যা। তুমি যাও, আমি আসছি। আম্মু রুমে চলে গেল। আমি ছাদে বসে থেকে রাত কাটিয়ে দিলাম। আম্মু, আমি আর চলে যাব। আজকেই যাবি? হুম। কখন? দুপুরে। বাসায় থাকলে রুহির সাথে দেখা হবে, কিন্তু ও তো আমার মুখ দেখতে চায় না। তাই রুহি ওঠার আগে বাইরে চলে আসলাম। মাঠের মাঝে একা একা বসে আছি। কি করছো এখানে? কে? ও অবন্তী, তুমি? হুম। কোথায় যাও? স্কুলে যাচ্ছি। ও, তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য সরি। ইটস ওকে। আসলে তখন মাথা ঠিক ছিল না, তাই হয়তো উল্টোপাল্টা বলেছি। আমি কিছু মনে করিনি তো। এখানে কি বসে থাকবে? হুম। তার থেকে চলো আমার সাথে হেঁটে হেঁটে আমার স্কুলের ওই দিক থেকে ঘুরে আসো। আচ্ছা চলো। দুপুরে বাসায় আসলাম, খাওয়া দাওয়া করে রেডি হলাম, কিন্তু রুহিকে আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। আম্মু, রুহি কোথায়? হয়তো ছাদে। আমি ছাদে আসলাম। তোমার সাথে আমার কিছু কথা ছিল। বল। আমি আর কখনো তোমার সামনে না আসার চেষ্টা করব, কিন্তু তুমি প্লিজ আমার আম্মু আব্বুর খেয়াল রেখো। রুহি কিছু না বলে ছাদ থেকে নেমে এলো। সেদিনের পর থেকে রুহির সাথে আর কথা হয়নি, তবে রোজ আম্মুর থেকে ওর খোঁজ খবর নিতাম।
এভাবেই প্রায় 4 মাস চলে গেল। ক্লাস শেষ করে সবে মাত্র রুমে আসলাম, সাথে সাথেই ফোনটা বেজে উঠলো। আম্মু হঠাৎ এই সময় ফোন করলো। হ্যাঁ আম্মু। বাবা কই তুই? কি হয়েছে আম্মু, তুমি কান্না করছো কেন? বাসার সবাই ঠিক আছে তো? রুহি? রুহির নাম শুনে কেমন জানি ভিতরটা কেঁপে উঠলো। রুহি? কি হয়েছে রুহির? আম্মু কিছু বলতে যাবে এর আগেই আব্বু ফোনটা হাতে নিয়ে নিল। সুমন, আমি আব্বু বলছি। আব্বু, রুহি কি হয়েছে? তুই তাড়াতাড়ি বাসায় আয়। বলো না আব্বু, আম্মু কান্না করছে কেন? বাসায় আসো, তারপর সব বলছি। আব্বু আমায় কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। আমি তাড়াতাড়ি রেডি হয়ে বাসায় রওনা হলাম। বাসায় পৌঁছাতে প্রায় রাত 10টা বেজে গেছে। আব্বু কি হয়েছে? এসব বিষয় নিয়ে পরে কথা হবে। ফ্রেশ হয়ে খেয়ে নাও। গলা দিয়ে এখন কিছু নামবে না, আগে বলো কি হয়েছে। আর রুহি কোথায়? আম্মু আমার দিকে কিছু একটা এগিয়ে দিল। কি এটা আম্মু? ডিভোর্স পেপার? মানে? রুহি তোকে ডিভোর্স দিছে? কথাটা শুনে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। কিন্তু কেন? সেটা তো আমরা তোকে বলবো কেন? এমন পরীর মতো একটা মেয়ে তোকে ডিভোর্স দিল কেন? এরপর আমি আম্মু আব্বুকে বাসর রাত থেকে শুরু করে প্রায় সব কথাই বলি। এসব কথা তুই আমাদের এতদিন বলিসনি কেন? কারণ আমি চাইনি তোমরা কষ্ট পাও। কারণ তোমরা ওকে নিয়ে অনেক সুন্দর সময় পার করছিলে। চিন্তা করো না আম্মু, আমি ওকে খুঁজে নিয়ে আসবো। ওকে আমরা নিজের মেয়ের মতো রাখলাম আর ও কিনা আমাদের ছেড়ে চলে গেল। সুমন, তুই ওকে নিতে যাবি না? যদি ও কখনো নিজের ভুল বুঝতে পারে এবং ফিরে আসে, তবে ওকে ফিরে দিস না। আচ্ছা আব্বু। এই চিঠিটা ও তোর জন্য রেখে গেছে। চিঠিটা হাতে নিয়ে ছাদে আসলাম। আজ রুহিকে খুব ঘৃণা হচ্ছে। আমার ভালোবাসা না হয় বুঝলো না, কিন্তু আব্বু আমার ভালোবাসাটাও বুঝলো না। চিঠিটা কি খুলবো নাকি ফেলে দিব? আব্বু যখন দিয়েছে তখন পড়ে দেখি চিঠিটা মনে হচ্ছে আগে খুলেছিল কেউ। জানি না কি বলবো, কোথা থেকে শুরু করব। আমি জানি তুমি আমায় অনেক ভালোবাসো। আমি চলে যাওয়ায় অনেক কষ্ট পাচ্ছ। হয়তো আব্বু আম্মুও অনেক বেশি কষ্ট পাচ্ছে। আমারও অনেক কষ্ট হচ্ছে। কেন জানো? আমিও তোমায় অনেক ভালোবাসি, আব্বু আম্মুকেও অনেক ভালোবাসি। কিন্তু আমি তোমাদের সবাইকে ঠকাতে পারবো না। তার জন্য সবাইকে ছেড়ে চলে আসছি। বিয়ের কয়েকদিন আগে আমি শপিং করে আসার সময় মানুষ নামে কিছু জঙ্গলি নরপশুর লালসার শিকার হই, যেটা আমি তোমায় অনেকবার বলতে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তার জন্য তোমায় ইগনোর করছি। আমি জানি তুমি অনেক ভালো একটা ছেলে, কিন্তু তবুও আমি দিনের পর দিন তোমায় কষ্ট দিয়েছি। এর জন্য আমায় ক্ষমা করে দিও। তোমাদের বাসার সবাই সবার আদর পেয়ে ভুলেই গেছিলাম আমি আমার অপূর্ণতার কথা। তুমি জানো, যেদিন অবন্তীর সাথে তুমি ছাদে কথা বলছিলা, আমার খুব রাগ উঠছিল। তবে হ্যাঁ, অবন্তী খুব ভালো মেয়ে, তোমায় অনেক সুখী রাখবে। তুমি ওকে বিয়ে করে নিও, আর আমায় কখনো খোঁজার চেষ্টা করো না। আর একটা কথা, গত কয়েকদিন আগে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার বলেছিলেন আমি প্রেগনেন্ট। শুনে অনেক খুশি হয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য, তোমার খুশি মুখটা দেখতে পারলাম না। তোমার এই স্মৃতিটা নিয়ে সারা জীবন কাটিয়ে দেব। ভালো থেকো, আর আব্বু আম্মুকে তাদের নতুন সদস্যের কথা জানিও। ভালো থেকো। চিঠিটা পড়তে সময় চোখ দিয়ে কখন পানি গড়িয়ে পড়ছে বুঝতে পারিনি। কান্নার মাঝে মুখে হাসি ফুটেছে। আমি বাবা হব। পাগলি একটাবার তো বলতে পারতো আমায়। বললে আজ সবাই একসাথে কতই না আনন্দ করতাম। আব্বুকে তো জানাতে হবে। দৌড়ে আব্বুর রুমে আসলাম। আব্বু, আমি বাবা হব। সেটা তো আমিও জানি, কিন্তু রুহি তো নেই। খুব বেশি খুশির কারণে কিছু সময়ের জন্য ভুলে গেছিলাম রুহি আমাদের সাথে নেই। আমার একমাত্র নাতিকে আমি দেখতে পারবো না? কান্না করিও না আম্মু। পৃথিবীর যেখানেই থাকুক না কেন, আমি খুঁজে বের করবই। আমার সন্তানকে একটা নজর দেখার জন্য হলেও আমি রুহিকে খুঁজে বের করব। এরপর ওর ভুলটা শুধরে দিব। এর পরের দিন আমি ম্যাচে চলে আসলাম, এবং তখন থেকে শুরু হলো রুহিকে খুঁজে বের করার ব্যর্থ চেষ্টা। যে হারিয়ে যায় তাকে খুঁজে বের করা সম্ভব, কিন্তু যে নিজেই হারিয়ে যায় তাকে কি করে খুঁজে বের করব? তবুও রুহিকে আমার খুঁজে বের করতে হবে। আমার জন্য না, আমার পরিবার এবং আমার সন্তানের জন্য। এরপর রুহিকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে খুঁজে বের করার চেষ্টা করি, কিন্তু কোথাও পাওয়া যায়নি। অনেকদিন কেটে গেল। রুহির কথা চিন্তা করে আমার পরিবার প্রায় হাসতে ভুলে গেছে, কারণ তারা কোনো বোমা নয়। তারা একটা মেয়ে পেয়েছিল। তাদের বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে। এর মাঝে একজন অনেক ধনী মানুষ, তার বিপদের সময় আমি রক্ত দিয়ে তার জীবন বাঁচিয়েছি। এর জন্য তিনি আমায় তার পরিবারের একজন মনে করেন। তার পরিবারে শুধু তিনি আর তার বউ। তাদের কোনো সন্তান নেই। সন্তান না থাকার যে যন্ত্রণা কতটা, তা তাদের দেখে বোঝা যায়। এত কোটি কোটি টাকা থাকার পরও তাদের যেন কোনো সুখ নেই। আর আমার সন্তান থাকা সত্ত্বেও আমি তার মুখটা আজও দেখতে পারলাম না। আমার থেকে অভাগা আর কেউ আছে বলে মনে হয় না। বিভিন্ন জায়গায় তাদের ব্যবসায়িক সাইট আছে। আমাদের ভার্সিটির পাশেই তার একটা অফিস আছে। তিনি ওই অফিসের দায়িত্ব আমায় দেন, যদিও বা আমি নিতে চাইনি। পড়াশোনা করতে পারবো না বলে তবুও তিনি দিলেন। দেখতে দেখতে প্রায় অনার্স শেষ হয়ে গেল। এখন আমি ওনার অফিস সামলাচ্ছি আর রুহিকে খুঁজছি।
আজ সকালবেলা হঠাৎ ওই আঙ্কেল ফোন দিছে। হ্যাঁ আঙ্কেল বলে। সুমন, তুমি আজ ঢাকায় চলে আসো। কিন্তু কেন? আসো, তারপর বলছি। আচ্ছা। দুপুরের দিকে ঢাকায় রওনা হলাম। পরের দিন সন্ধ্যায় আঙ্কেলের বাসায় বসে আছি। আঙ্কেল, আপনি হঠাৎ করে ঢাকায় ডাকলেন যে? আমাদের নতুন একটা অফিস হয়েছে কক্সবাজারে, সেটা তো তুমি জানো। তো ওই অফিসটা তোমাকে দেখতে হবে। কিন্তু এই অফিসটা? ওটাতে আমি অন্য কাউকে সেটেল করিয়ে দেব। নতুন অফিস তো, অনেক সমস্যা হতে পারে। নিজের মানুষ ছাড়া এসব কেউ সামলাতে পারে না। তো এখন আমি কি করব? তুমি আগামী সপ্তাহে কক্সবাজারে চলে যাও। 2-1 দিন সমুদ্র দেখে অফিস দেখাশোনা করো। আচ্ছা। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল। আজ কক্সবাজার আসলাম। একজন ছেলে বয়সী আমার মতোই হবে, সে সব সময় আমার সাথে ছিল। স্যার, এটা আপনার বাসা। আজ থেকে আপনি এখানেই থাকবেন। ও আচ্ছা। কাল কি আপনি সমুদ্রের পাড়ে ঘুরতে যাবেন? না, কাল অফিসে যাব। সবাইকে জানিয়ে দাও। আচ্ছা স্যার। অফিস আর সমুদ্র সৈকতের দূরত্ব কত? এই দুটোর মাঝে আপনার বাসা। ও, তুমি কি আমার পিএ? না স্যার, আপনার পিএ হিসাবে একজন সুন্দরী মেয়েকে নিয়োগ দেওয়া হয়েছে। ও আচ্ছা। পরের দিন অফিসে গেলাম, সবাই ফুল দিয়ে আমায় আমন্ত্রণ জানায়। স্যার, ইনি হচ্ছেন আপনার পিএ, মিস রুহি। নামটা শুনে শরীরের লোম দাঁড়িয়ে গেল। পিছনে ফিরে তাকাতে আমি 440 ভোল্টের শক খেলাম। এই তো রুহি, যাকে আমি এতদিন ধরে খুঁজে আসছি। রুহিও আমায় দেখে চোখ প্রায় কপালে, ওর চোখে পানি টলমল করছে। এই গড়িয়ে পড়লো বোধহয়। রুহি দৌড়ে চলে গেল। আমি আমার কেবিনে আসলাম। মনে মনে আঙ্কেলকে অনেক ধন্যবাদ দিলাম। ওনার জন্য আমি আমার হারিয়ে যাওয়া ভালোবাসা খুঁজে পেলাম। ফোন বের করে আম্মুকে ফোন দিলাম। আম্মু, আমি পেয়ে গেছি। কি পেয়েছিস? রুহিকে পেয়ে গেছি। হঠাৎ করে আম্মু চুপ হয়ে গেল। সত্যি পেয়েছিস বাবা? আম্মু। কেমন আছে? আমার নাকি নাতি নাতনি হয়েছে। আসবো স্যার? আম্মু, আমি পরে কথা বলছি। আসো। স্যার, আমি আপনার পিএ রুহি। কেমন আছো? জি স্যার, ভালো। কেন এমন করলে আমাদের সাথে? স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি আপনার পিএ। রুহির মুখে এমন কথা শুনে অনেকটা চমকে গেল। আপনি আমার সাথে শুধু অফিসিয়াল কথা বলবেন, এতে আমি বেশি খুশি হব। আশা করি বুঝতে পেরেছেন। হুম কোনো প্রয়োজন হলে আমায় জানাবেন। আচ্ছা। রুহি চলে গেল। রুহির এমন আজব ব্যবহার আমায় অবাক করে দিচ্ছে। ও এমন ভাব করছে মনে হয় আমায় চিনেই না। ঠিক আছে, আমিও দেখি তুমি কতদূর যেতে পারো, কতটা সহ্য করতে পারো। তোমায় তো ফিরিয়ে নিয়ে যাবই। ওই ছেলেটাকে নিয়ে রুহির সম্পর্কে আমার সবকিছু জানতে হবে। তার জন্য ছেলেটাকে ডাকলাম। আমায় ডাকলেন স্যার? তোমার নামটা যেন কি? নয়ন। ও নয়ন, আমার যে প্রিয়া আছে রুহি, হ্যাঁ স্যার। ওনার ব্যাপারে সব খোঁজ খবর আমায় দিতে পারবে? বুঝলাম না স্যার। মানে উনি কোথায় থাকে, কখন কি করে, বাসায় কে কে আছে, বিয়ে করছে কিনা, এসব আর কি। রুহি ম্যাডাম দেখতে অনেক সুন্দরী, তাই না? বেশি কথা না বলে যেটা করতে বললাম সেটা করতে পারবে কিনা সেটা বলো। অবশ্যই স্যার, কালকে আমাকে সব তথ্য জানাবো। আরো কিছু বলবো। এমন সময় আঙ্কেল ফোন দিল। নয়ন, তুমি যাও, খোঁজ নাও, আমি পরে তোমার সাথে কথা বলবো। হ্যাঁ আঙ্কেল বলে। তুমি নাকি আজকে অফিসে জয়েন করছো? আপনাকে আমার কি যে করতে ইচ্ছে করছে। কেন বাবা, অফিস পছন্দ হয়নি? পছন্দ হয়নি মানে? আমার মনে হচ্ছে অনেক আগেই এই অফিসটা করা উচিত ছিল। কেন, কি এমন পেলে অফিসে? রুহিকে। কি সত্যি? তাহলে আমি কালকেই গিয়ে আমার বৌমাকে দেখে আসবো। না না, এখন আসার দরকার নেই। আচ্ছা দেখো, এবার যেন আর হারিয়ে না যায়। আর সুযোগ দিব না। বাই। কেবিনে বসে আছি, কিন্তু কাজে কিছুতেই মন দিতে পারছি না। বারবার মনটা রুহির কাছে চলে যাচ্ছে। এত ভাবলে চলবে না। উঠে রুহির কেবিনে গেলাম। আসতে পারি? রুহির হাতে কিছু একটা ছিল, যেটা ও খুব মনোযোগ দিয়ে দেখছে। আমার কণ্ঠ শুনে লুকিয়ে নিল। স্যার, আপনি কেন কষ্ট করে আমার কেবিনে আসতে গেলেন? আমায় ডাকলে আমি চলে আসতাম। ইটস ওকে। মিস রুহি, আপনি কি আমায় পুরো অফিসটা ঘুরে দেখাতে পারবেন? অবশ্যই, আসেন। রুহি সামনে সামনে যাচ্ছে, আর আমি পিছনে পিছনে। হঠাৎ পিয়ন এসে একটা কাগজ আমার হাতে দিল। কি এটা? জানি না স্যার। মিস রুহি, দেখেন তো কি লিখে আছে। রুহি কাগজটা খুললো। স্যার, প্লিজ কিছু মনে করবেন না। আপনি দেখতে অনেক সুইট অ্যান্ড হট আর অনেক হ্যান্ডসাম। লেখাটা দেখে অনেক রাগ উঠলেও পরে রুহির দিকে তাকিয়ে নিজেকে কন্ট্রোল করলাম। নয়তো প্রথম দিনেই এটা যে দিছে তার চাকরি দফা দফা হয়ে যেত। রুহির মনে হচ্ছে শরীরে কেউ আগুন লাগিয়ে দিছে। রুহি পিয়নকে বলল, কে দিছে এটা? আমি জানি না ম্যাম। মিস রুহি, কন্ট্রোল। এই যে তুমি, বলো কে দিছে। আমি কিচ্ছু বলবো না। রিয়া ম্যাডাম। আচ্ছা তুমি যাও। মিস রুহি চলেন তো, রিয়ার কেবিনে যাই। আই মিন মিস রিয়া। শুধু রিয়া বলাতে আমার দিকে যেভাবে তাকালো, এর মানে হচ্ছে এখনো ফিলিংস আছে। তবুও অপরিচিতদের মতো আচরণ করছে। মিস রিয়া, আসবো? স্যার, আপনি আসতে গেলেন কেন? আমায় ডাকলে। আমার হাতে কাগজটা দেখে রিয়া চুপ হয়ে গেল। এটা অফিস, কে হট কে কুল সেটা বিচার করার জায়গা না। সরি স্যার। ইটস ওকে। কাজের ফাঁকে মজা করারও দরকার আছে। আমি কিছু মনে করিনি, তবে একটু। স্যার চলেন, আপনাকে একটা ফাইল দেখানোর আছে। রুহি এক প্রকার জোর করে নিয়েই আসলো। সেদিনটা এইভাবেই কেটে গেল। পরের দিন সকালবেলা অফিসে গেলাম।
রুহিকে রুমে ডাকলাম। স্যার আসবো? আসবো স্যার। কিছু বলবেন স্যার? আজ দুপুরে আমার সাথে সরি স্যার। প্লিজ। আপনার আর কোনো কথা থাকলে বলুন। শুধু এটাই বলার ছিল। তাহলে আমি আসছি। রুহি চলে যাচ্ছে, এমন সময় আমি ওর হাতটা ধরলাম। কি করছেন? হাত ছাড়ুন। এমন করছো কেন তুমি আমার সাথে? আপনি হাত ছাড়ুন, কেউ দেখে ফেলবে। রুহি হাতটা ছাড়িয়ে নিয়ে চলে গেল। রুহি প্লিজ। রুহি রুহি পিছনে ফিরেও তাকালো না। বসে বসে অফিসের ফাইলগুলো দেখছি। স্যার আসবো? আসো। কিছু জানতে পারলে? কিছু কেন স্যার, সবকিছুই জেনেছি। তাই? উনি এখানে একটা বাসা ভাড়া নিয়ে থাকে। বাসায় কে কে থাকে? উনি ওনার মেয়ে আর একটা কাজের মেয়ে। স্বামী নেই, শুধু ওই 3 থেকে 4 বছরের বাচ্চাটা। আচ্ছা তুমি কাজে যাও। আজ অনেক খুশি লাগছে, আমার একটা মেয়ে হয়েছে। রুহি এরপর আর কোনো বিয়ে করেনি। ও এখনো আমায় ভালোবাসে। ওর ভালোবাসার কথা আমি ওর মুখ দিয়ে বলাবো। নয়নকে ডাকলাম। স্যার ডাকছেন? নয়ন এত বড় একটা রুমে আমি সারাদিন একাই বসে কাজ করি, কেমন জানি বোরিং লাগে। কথা বলারও কেউ নেই। তো স্যার এখন কি করব? মিস রুহির কেবিনের সব জিনিস এই রুমে নিয়ে আসেন। যেহেতু উনি আমার প্রিয়ে, সবসময় সাথে থাকলে আমারও সময় ভালো কাটবে। জি স্যার। মিস রুহিকে বলে দেন আজ ওনার ছুটি, কাল থেকে এখানে ওনার সবকিছু হবে। আচ্ছা স্যার। এবার কই পালাবে, যতক্ষণ অফিসে থাকবে আমার চোখের সামনে। পরের দিন একটু সকাল সকাল অফিসে গেলাম। এসে দেখি রুহি এখনো আসেনি। যাই হোক, ভালোই হয়েছে। রুহির ডেস্কটা এমন জায়গায় আমি চোখ তুললেই ওকে দেখতে পারবো। চোখ তুললে আমায় দেখতে পারবে। আসবো স্যার। রুহি আসুন আসুন, এখন থেকে আসার সময় আর পারমিশন নিতে হবে না। এসবের মানে কি স্যার? কোন সবে? আমার ডেস্ক এখানে নিয়ে আসেন। ও, আপনি তো আমার পিএ, মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এম আই রাইট? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দূরে দূরে থাকলে ভালো দেখায়, তাই? যত সব। রুহি রাগ করে ওর ডেস্কে গিয়ে বসলো। রুহি রাগলে এখনো ওকে পরীর মতো লাগে, আর ওর রাগটাও ঠিক আগের মতোই আছে। এটা মেয়ে নাকি রোবট? ওই যে মাথা নিচে করে ফাইল দেখা শুরু করছে, একবারও মাথা তুললো না। আমি তখন থেকে ওর দিকে তাকিয়ে আছি, অথচ ও আমার দিকে তাকাচ্ছেই না, শুধু একবার মাথা তুললো। চোখাচোখি হতেই আবার চোখ নামিয়ে নিল। আসবো স্যার। আরে মিস রিয়া। আসবো কি? আসেন। কেমন আছেন স্যার? ভালো, আপনি? আমিও। কোনো দরকার? না স্যার, আসলাম একটু আপনার সাথে সাথে কথা বলতে। তাই চলেন বাইরে থেকে ঘুরে আসি। আমার কথা শুনে রুহি আমার দিকে তাকালো। আমি যদিও বা রিয়ার সাথে কথা বলছি, কিন্তু আর চোখে বারবার রুহির দিকে তাকাচ্ছি। রুহির মুখে কেমন জানি বিরক্তির ছাপ। কোথায় যাবেন স্যার? পাশেই কোনো রেস্টুরেন্টে। চলেন সমুদ্র পাড়ে যাই। আজ না, অন্য আরেকদিন যাব। ঠিক আছে। মিস রুহি, আমরা একটু বাইরে যাচ্ছি, আপনি এদিকটা দেখিয়েন। রুহির আগে গজগজ করছে, আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বের হচ্ছে। আরে বাবা, এতই যদি জ্বলছে তাহলে এত অভিনয় করার দরকার কি? স্যার, কিছু বলবেন মিস রুহি? আজ আমার মেয়ে একটু অসুস্থ, আমার একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে। কলিজাটা কেঁপে উঠলো। আমার মেয়ে অসুস্থ? আমার মেয়ে অসুস্থ? সরি, আপনার মেয়ে অসুস্থ আর আপনি অফিসে? মাথা ঠিক আছে আপনার? স্যার, মেয়েটা আমার, আপনি এত রিয়েক্ট করছেন কেন? রিয়া আমার দিকে হা করে তাকিয়ে আছে। মিস রিয়া, আপনি একটু আপনার ডেস্কে যান। রিয়া চলে গেল, আমি দরজা লক করলাম। রুহির সামনে গেলাম। রুহি শুধু আমার দিকে তাকিয়ে আছে। সমস্যা কি তোমার? আমার তো কোনো সমস্যা নেই। আমার মেয়ে অসুস্থ আর তুমি আমায় একবার জানাতে। দেখুন, এটা অফিস, অফিসের নিয়ম আমায় মানতে হবে। আর আপনি আমার বস, এটাও আপনাকে মনে রাখতে হবে। সো এমন কিছু করবেন না যাতে আমাদের নিয়ে হাসাহাসি করে। মানুষ কি বলে না কি করে সেটা আমার দেখার দরকার নেই। আর আমার মেয়ের থেকে অফিস বড় হলো তোমার কাছে? অফিস আমায় মাইনে দেয়, তাই এটার নিয়ম আমায় মানতে হবে। আর বারবার আমার মেয়ে করছেন কেন? কেন, আমি কি অধিকার রাখি না? না, রাখেন না। আমার হাতটা ছাড়ুন। কখন যেন আবার ওর হাতটিও ধরছি। ও আচ্ছা, আপনি এখনই চলে যান। আপনার মেয়ে কেমন হলো জানাবেন। চোখে পানি টলমল করছে, এই পড়লো বোধহয়। রুহি ব্যাগটা নিয়ে হনহন করে বের হয়ে যাচ্ছে। আপনি এখন বাইরে যান, আর যেখানে যান তাতে আমার কি? আমার মেয়ে অসুস্থ এটা ভাবতেই ভিতর থেকে কেঁপে উঠছে। কিন্তু রুহি তো আমার সাথে এমন ব্যবহার করেই যাচ্ছে, কি করব? কিছুই তো মাথায় আসছে না। এভাবে দূরে দূরে থাকা তো আর সহ্য করতে পারছি না। আচ্ছা, ওরও কি এমন অনুভূতি হচ্ছে? যদি এমন হয় তবে ও এমন করে কেন আমার সাথে? দূর, কিছু মাথায় আসছে না। এই অসময়ে আবার কে ফোন দেয়? হ্যাঁ আঙ্কেল বলেন। কি, কেমন আছো? ভালো, আপনি? ভালো। বৌমা কেমন আছো? ভালো, তবে মেয়ে নাকি অসুস্থ? কি বলিস, তুই কোথায় এখন? অফিসে। অফিসে তুই কি করিস? তো কি করব? হারামজাদা, তোর মেয়ে অসুস্থ আর তুই অফিসে বসে আছিস? কি করব কিছুই বুঝতে পারছি না। তাড়াতাড়ি যা, গিয়ে দেখে আয়। এখনই যাচ্ছি। ফোনটা রেখে নয়নের থেকে ঠিকানা নিয়ে গেলাম। কলিং বেল 3-4 বার বাজালাম। 5 বারের সময় একটা মেয়ে এসে দরজা খুললো। মেয়েটা কান্না করছে। এটা কি মিস রুহির বাসা? কে আপনি? তুমি কাঁদছো কেন? আর রুহি কোথায়? আপামনির জ্বর অনেক বেড়েছে। রুহি আপা ভেতরে।
দৌড়ে রুমে আসলাম। আমি দেখে রুহি উঠে জড়িয়ে ধরলো। সুমন, আমাদের মেয়ে, আমাদের মেয়ে। রুহি এতটাই কান্না করছে যে এর বেশি আর কোনো কথা বলতে পারছে না। মেয়েকে তাড়াতাড়ি করে কোলে নিয়ে হাসপাতালে নিয়ে আসলাম। রাগটা এত পরিমাণে হচ্ছে যে ইচ্ছে করছে রুহিকে সজোরে থাপ্পড় দেই। তখন যদি আমার সাথে এমন না করতো তাহলে এখন আমার মেয়ে একটু হলেও সুস্থ হতো, কিন্তু ওর চোখের পানির কাছে বারবার হেরে যাচ্ছি। অনেক কান্না করছে, ও এখন আমায় জড়িয়ে ধরে আছে বাচ্চা মেয়েদের মতো। ওকে এত করে বলছি যে কিছু হবে না, ঠিক হয়ে যাবে, কিন্তু ও কিছুতেই বুঝছে না। পেশেন্ট আপনার কে হয়? আমাদের মেয়ে। উনি কি আপনার ওয়াইফ? হুম। পেশেন্টের নাম? আমি তোর নাম জানি না। এবার রুহি আমার দিকে আর আমি রুহির দিকে তাকিয়ে আছি। রোজা। শুধুই রোজা? অথরা তাবাসসুম রোজা। বয়স? 4 বছর এখনো হয়নি, কিছুদিন বাকি আছে। আচ্ছা ঠিক আছে। ডক্টর অফ? সুমন। না, রুহি। ঠিক করে বলেন কি দিব, সুমন নাকি রুহি? রুহি। ঠিক তো? হুম। নার্স চলে গেল। আমার মেয়ের নাম অধরা তাবাসসুম রোজা। বাহ, অনেক সুন্দর নাম তো। আমি এমন এক অভাগা বাবা যে তার নিজের মেয়ের নামই জানি না। এমনকি তার মেয়ের চিকিৎসাও তার নিজের নামে হচ্ছে না, হচ্ছে তার মায়ের নামে। রুহি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো। আমার নামটা দিলে কি খুব সমস্যা হতো? হ্যাঁ। কি সমস্যা? অনেক সমস্যা। আপনি আমার অনেক উপকার করেছেন, এখন আসতে পারেন। মানে? আপনি এখানে বেশিক্ষণ থাকলে অনেকে অনেক কিছু ভাববে। কিন্তু আমি তোর বাবা। প্লিজ এই অধিকারটা দেখাতে আসবেন না। ও জানে ওর বাবা নেই, সো ওকে ওর মাকে নিয়ে বেঁচে থাকতে দেন। কিন্তু আপনি প্লিজ চলে যান। আচ্ছা, আমি বিলটা পে করে দিয়ে যাচ্ছি। সেটার দরকার নেই, আমি দিয়ে দিব। আমায় তুমি একবারেই সব থেকে বঞ্চিত করতে পারো না। আপনি যদি এখনই এখান থেকে চলে না যান তাহলে আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাব। না না, আমি যাচ্ছি। আপনাকে অফিস থেকে 1 সপ্তাহ ছুটি দেওয়া হলো। ধন্যবাদ। ওদিকে কোথায় যাচ্ছেন? আমার মেয়েকে দেখতে। আপনি ওর কাছে যাবেন না। কি বলছো? আমি আমার মেয়ের কাছে যেতে পারবো না? না, পারবেন না। এত আমার মেয়ে করবেন না। রোজা শুধু আমার মেয়ে। রোজা শুধু আমার মেয়ে। শুধু কয়েকটি ছবি তুলবো। না। আচ্ছা, ছবি তুলবো না, আমি শুধু এক নজর দেখে চলে যাব। আপনি চলে যাবেন কি না? রুহির চোখ দিয়ে পানি ধরছে। লক্ষ্য করে দেখলাম আমার চোখ দিয়েও। রুহি কেন আমার সাথে এমন করছে? চলে আসার আগে শুধু রুহিকে একটা কথাই বললাম, আমার সাথে এমনটা না করলেও পারতে। একবার ভেবে দেখিও, এই সেম কাজটা যদি আমি তোমার সাথে করতাম তাহলে তোমার কেমন লাগতো? আজ দোষ না করার পরও আমি অপরাধের কাঠগড়ায় দাঁড়িয়ে। কি আজব নিয়ম! আমি কি এমন মহাপাপ করছি আল্লাহ, যার শাস্তি তুমি এভাবে দিচ্ছ আমায়? নিজের মেয়েকে একটা নজর দেখতে পারলাম না, চোখ ঝাপসা হয়ে গেছে, গাড়ি চালাতেই পারছি না। চোখের পানিগুলো আজ এত ধরছে কেন? নয়নকে ফোন করে বললাম আজ আর আমি অফিসে যাব না। এরপর ধীরে ধীরে গাড়ি চালিয়ে বাসায় আসলাম। ফ্রেশ হয়ে বসে আছি। আম্মু ফোন দিছে। বাবা কেমন আছিস? হ্যাঁ আম্মু, ভালো। তুমি? আমিও। রুহি কেমন আছে? রুহি ভালো আছে, তবে রোজা অসুস্থ। রোজা মানে? তোমার নাতনি। কি কি হয়েছে? প্রচন্ড জ্বর। জ্বরের কারণে জ্ঞান হারিয়ে ফেলেছে। হাসপাতালে ভর্তি করিয়ে আসলাম। তুই কোথায় এখন? বাসায়। তুই কি মানুষ? আমাদের বংশের একমাত্র আশা হাসপাতালে, আর তুই বাসায় বসে আছিস? তো আমি কি করব? তোকে কিছু করতে হবে না, তুই শুধু টাকার পেছনে ছুটে চল। আম্মু, বোঝার চেষ্টা করো। তোকে কিছু বুঝাতে হবে না। যদি আমার নাতনির কিছু হয়। ফোনটা আব্বু নিল। তুই এখনই হাসপাতালে গিয়ে রুহির সাথে আমাদের কথা বলাই দিয়ে। সবাই আমায় ভুল বুঝছে। কেউ ভাবছে না যে ও তো আমার মেয়ে। ওর পাশে থাকতে না পেরে আমার যে কতটা কষ্ট সহ্য করতে হচ্ছে সেটা কেউ বুঝছে না। কষ্টে যে আমারও ভিতরটা পুড়ে যাচ্ছে, কেউ কি সেটা বুঝবে না? সবাই শুধু নিজের মতো করে আমায় ভুল বুঝে যাচ্ছে। হাসপাতালে গেলাম। রোজা যে রুমে আছে সোজা সেই রুমে গেলাম। রোজা ঘুমাচ্ছে, রুহি পাশেই বসে আছে। তুমি না মানে আপনি আপনি আবার কেন আসছেন? আস্তে কথা বলো, ওর ঘুম ভেঙে যাবে। আপনি আবার কেন আসছেন? আব্বু তোমার সাথে কথা বলবে। রুহি কিছুটা থমথমে হয়ে গেল। আপনি একটু বাইরে যাবেন প্লিজ। আমি বাইরে আসলাম। প্রায় 25 মিনিট পর রুহি বাইরে আসলো। তাদের মাঝে কি কথা হয়েছে তা ঠিক জানি না, তবে রুহি অনেক কান্না করছে। ওর চোখ দিয়ে এখনো পানি ঝরছে। রুহি আমার হাতে ফোনটা দিয়ে আমায় চলে যেতে বলে। ও আবার রোজার কাছে গেল। এবার আমি আর কিছু বললাম না, কারণ আমি জানি কিছু বলে কিছু হবে না। বাসায় আসলাম। এখন রাত। নয়নকে ফোন দিয়ে রুহির নাম্বারটা নিলাম। হ্যালো। কে? আমি। ও। রোজা এখন কেমন আছে? ভালো, আগের থেকে সুস্থ। দরকার হলে ফোন দিও। হুম। ফোনটা কেটে দিয়ে গ্যালারিতে গেলাম। রুহির কয়েকটা পিক আছে, সেগুলো দেখব। কিন্তু গ্যালারিতে ঢুকে আমি অবাক। 20 থেকে 25টা রোজার পিক। কলিজাটা শান্ত হয়ে গেল পিকগুলো দেখে। রোজার পিকগুলো দেখে আবার
রুহিকে ফোন দিলাম। আবার ফোন দিয়েছেন কেন? রোজার পিকগুলো দেওয়ার জন্য ধন্যবাদ। বাই। রুহি ফোন কেটে দিল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রোজার শরীর কেমন আছে সেটা জানার জন্য আবার রুহিকে ফোন দিলাম। হ্যালো। রোজার শরীর কেমন আছে? ভালো, ডাক্তার বলেছে সন্ধ্যায় রিলিজ দিবে। ও, সকাল থেকে কিছু খেয়েছো? না, একটু পরে খাবো। আমি কি খাবার নিয়ে আসবো? তার দরকার নেই, আমি নিজেই কিনে নিতে পারবো। না মানে আমি হাসপাতালে যাচ্ছি তো তাই ভাবলাম নিয়ে যাই। হাসপাতালে কেন আসছেন আপনি? রোজাকে দেখতে। তার দরকার নেই, মানে আপনার আসার প্রয়োজন নেই। মানে কি বলো? আমার মেয়ে হাসপাতালে আর আমি যাব না? দেখুন, এত মেয়ে করবেন না, ও শুধু আমার মেয়ে। দেখো তুমি কিন্তু বেশি। আর ফোন না দিলে খুশি হব। বারবার ফোন করে এমন ন্যাকামি আমার ভালো লাগে না। রুহি ফোন কেটে দিল। পরে আবার ফোন দিলাম কিন্তু রিসিভ করলো না। রুহির নাম্বার থেকে একটা মেসেজ আসলো। ভুল করেও হসপিটালে আসবেন না, নয়তো ভালো হবে না। আপনি অফিসে যান। কি করব, মাথায় কিছুই আসছে না। অফিসে কি হবে? কাজে তো কিছুতেই মন বসবে না। তবুও অফিসে গেলাম। অফিসে কিছু সময় থাকলাম। ঘড়িতে দেখি দুপুর 2টা বাজে। নয়নকে সব কাজ দেখিয়ে দিয়ে আমি হাসপাতালে গেলাম। সোজা রোজা যে রুমে আছে সেই রুমে আসলাম। ভিতরে ঢুকে আমি অবাক। আব্বু আম্মু তোমরা কখন আসলে? আব্বু আমার সামনে এসে আমায় একটা থাপ্পড় দিল, কিন্তু কেন দিল সেটা বুঝলাম না। পরীর মতো একটা মেয়ে এখানে একা একা আছে, আর তোর কোনো দায়িত্ব নেই। আসলে আব্বু। রুহি, তুই চুপ থাক মা, যা বলার আমি বলছি। আব্বু আমি অফিসে ছিলাম। এটার থেকে তোর অফিস বড় হয়ে গেল? মেয়েটা কি রুহির একার? রুহিকে সব করতে হবে কেন? তোর কোনো দায়িত্ব নেই? আমি তো আসতে আমাকে বলতে না দিয়ে আবার আব্বু বলতে শুরু করলো। সকাল থেকে মেয়েটা কিছু খেয়েছে কিনা একবারও খোঁজ নিয়েছিস? আব্বু আমি তো। তোকে কিছু বলতে হবে না। একবার আমরা আমাদের মেয়েকে হারিয়েছি, কিন্তু আর হারতে চাই না। আমরা রুহির সাথে ওর বাসায় যাব। তুই তোর টাকা নিয়ে থাক। আমি কিছু বললাম না, শুধু মাথা নিচু করে সব শুনলাম। আব্বু কথাগুলো বলে বাইরে চলে গেল। আম্মুও আব্বুর পিছনে পিছনে গেল। আম্মু, ওকে। রোজা আমায় দেখিয়ে বলল, আমি তোমার উনি তোমার আঙ্কেল আম্মু। নিজের মেয়ের মুখে আঙ্কেল ডাক শুনতে হচ্ছে, এর থেকে কষ্টের আর কি হতে পারে? হ্যাঁ মামুনি, আমি তোমার আঙ্কেল। কিন্তু তোমায় তো আগে দেখিনি। আমি তোমার অনেক দূরের আঙ্কেল তো তাই। রোজা হয়তো কিছু বলতো, কিন্তু চোখের পানি আর বাধা মানছে না। এই বোধ হয় বেরিয়ে গেল। তাড়াতাড়ি উঠে বেরিয়ে আসলাম। নিজের মেয়ের মুখে বাবা ডাকের পরিবর্তে আঙ্কেল ডাকটা যে এত বেশি কষ্ট দেয় তা আজ বুঝতে পারলাম। আজ মনটা খুব করে চাইছে রোজার মুখ থেকে একবার আব্বুর ডাক শুনতে। হাসপাতাল থেকে বের হয়ে সোজা বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে আব্বুকে ফোন দিলাম। হ্যালো আব্বু। বল। গাড়ি পাঠিয়ে দিচ্ছে, আপনারা সবাই চলে আসেন। আমরা রুহির বাসায় যাব। তুই তোর টাকা, বাড়ি গাড়ি এসব নিয়ে থাক। আব্বু আমায় কথা বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। সবাই শুধু আমায় ভুল বুঝছে। দোষ না করে বারবার আমি অপরাধী হচ্ছি। পরের দিন অফিসে গেলাম। অফিসে একটা ফাইল দেখছি, এমন সময় আব্বু আসলো। কাল রুহিকে নিয়ে বাসায় চলে যাব। আব্বুর কথা শুনে আনন্দে ভিতরটা ভরে গেল। এতদিন পর আমাদের বাসা আবার তারার মতো জ্বলে উঠবে, তাহলে ভালোই হয়। আমিও যাই। আপনার যাওয়ার দরকার নেই, আমি আসছি রুহির হয়ে কিছুদিন ছুটির আবেদন করতে। আব্বু তুমি আমার সাথে এমন করে কথা বলছো কেন? আপনি আমার মেয়ের অফিসের বস, আপনার সাথে তো এভাবেই কথা বলতে হবে। কিছু একটা বলতে গিয়েও থেকে গেলাম, মুখ দিয়ে করে কথা বের হচ্ছে না। তবুও কাবা কাবা কণ্ঠে বললাম, আমি তো তোমার ছেলে। যে নিজের দায়িত্ব ঠিক মতনে বোঝে না, পালন করতে পারে না, সে আমার ছেলে। আগে নিজের দায়িত্বটা পালন করতে শিখাও। কিন্তু আমি কি এমন করলাম? নিজের বইয়ের প্রতি অবহেলা, সন্তানের প্রতি অবহেলা, এটা আপনার কর্তব্য পালন? আমি প্রতিটি মুহূর্তে ওদের খোঁজ নেওয়ার জন্য ফোন দিচ্ছিলাম। থাক, আপনাকে কিছু বলতে হবে না। এতদিনে বুঝলাম শুধুমাত্র আপনার অবহেলার জন্য আমি একবার আমার মেয়েকে হারিয়েছি। এবার তা শুধু আসলে ফিরে পাইছি, আর হারাতে চাই না। আব্বু তুমি প্লিজ এমন করে কথা বলো না, আমার অনেক কষ্ট হচ্ছে। আপনি কি ছুটি দিবেন কিনা? শুধুমাত্র একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করা ছাড়া আর কিছু করার নেই। ঠিক আছে, আপনার যতদিন ইচ্ছে ছুটি নেন। ধন্যবাদ। আর যেদিন আপনি আপনার দায়িত্বটা বুঝতে পারবেন, সেদিন কারো স্বামী হতে আসবেন। আব্বু চলে গেল। জানি না আল্লাহ আমার সাথে এটা কোন গেম খেলতে শুরু করলো, যে গেমের শুরু শেষ কিছুই বুঝতে পারছি না। আজ কয়েকদিন ধরে রুহি অফিসে নাই। অফিসটা কেন জানি ফাঁকা লাগছে। খোঁজ নিয়ে জানলাম ওরা বাসায় গেছে। রাতে আম্মুকে ফোন দিলাম, আম্মু কেমন আছো? ভালো, তুই? ভালো। বাসায় সবাই মিলে অনেক মজা করছো তাই না? তাহলে আমায় কেন এই আনন্দ থেকে বঞ্চিত করছো? এটা তোর আব্বুকে বল, আমি কিছু জানি না। রাখি আম্মু, ভালো থেকো। হুম। রোজা আর রুহি কেমন আছেন? ভালো। রাখি আম্মু, ভালো থেকো। রোজা আর। দাঁড়া, ডেকে দিচ্ছি। একটু পরে। কিছু বলবে? কেমন আছো? ভালো। তোমরা আমার সাথে এমন করছো কেন? দেখো, তোমার আর আমার ডিভোর্স হয়ে গেছে, সো এখন আর মায়া বানিয়ে লাভ নেই। ডিভোর্স?
হাসছো কেন? তুমি কি এখন আমার রুমে? হুম। আলমারি খুলে দেখো। তুমি ডিভোর্স পেপারে এখনো সাইন করোনি কেন? তোমায় ফিরে পেতে চাই বলে, কিন্তু দুর্ভাগ্য দেখো, তুমি আমায় ফিরিয়ে নিতে চাও। যাকে জীবনে এত ভালোবাসলাম সে আমায় ঘৃণা করে, আর আমার পরিবারটাও দেখো আমায় পর করে দিয়ে তোমায় আপন করে নিয়েছে। ফোনটা কেটে দিলাম, কারণ কথা বলার মতো অবস্থা আমার নেই। শুধু একটা মেসেজ পেলাম। কিন্তু সবকিছুর জন্য আমি দুঃখিত। আমি আগামীকাল ফিরবো। পরে আর কথা বলিনি। আজ রুহি অফিসে আসলো, রুমে এসে দরজা লক করে দিল। আমি শুধু ওর দিকে তাকিয়ে আছি। দরজা বন্ধ করলে কেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। এখানে না, আগামী সোমবার রোজার জন্মদিন, বাসায় আসিও। সবার আগে তোমায় ইনভাইট করলাম। আমি তোমাদের ব্যবহারের কিছু বুঝছি না। ওই দিন আগে আসো, সব বুঝতে পারবে। আর হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি আমার বাসায় আসছে, তাই আমি অফিসে আসতে পারবো না। না জানি ওই দিন আবার কি বলে। সবকিছু কেমন যেন রহস্য মনে হচ্ছে। এই রহস্যের গভীরতা বুঝতে পারছি না। আজ শনিবার, সোমবার রোজার জন্মদিন। সকালবেলা অফিসে বসে বসে ভাবছি কি গিফট করব। গিফট তো অবশ্যই স্পেশাল হতে হবে। আসবো স্যার? ও নয়ন, আসো, আমি তোমাকেই ডাকতে চাইছি। কেন স্যার, কোনো দরকার আছে? আমায় একটা আইডিয়া দিতে হবে। বলেন স্যার, যথাসাধ্য চেষ্টা করব। একটা ছোট মেয়েকে জন্মদিনে কি গিফট করা যায়? কিছু খেলনা দিলেই তো চলে। সেটা হলে তো আমি নিজেই পারতাম, তোমায় বলতে হতো না। তাহলে স্যার? গিফটটা স্পেশাল হতে হবে। সেটা স্যার আমি বলতে পারবো না। কেন পারবে না? মোটা মাথায় কি আছে তোমার? জি স্যার। বাদ দাও, কি জন্য আসছো বলো। বড় স্যার আমায় ফোন দিছিল, কি বললো? আগামী সোমবার অফিস ছুটি দিতে। কেন? সেটা বলেনি। ভালো, তো যাও গিয়ে ছুটি দিয়ে দাও। এখনই? তুমি যাবে আমার সামনে থেকে? কি গিফট করব সেটা ভেবে পাচ্ছি না। আর ও ফাইজলামি করছে, কোনো কাজে মন বসছে না। সারাক্ষণ শুধু ভাবছি কখন সোমবার আসবে। যাই, গিয়ে শপিং কমপ্লেক্সগুলো ঘুরে দেখি কি দেয়া যায়। নয়নকে বললাম যে আমি একটু বাইরে যাচ্ছি, আজ নাও আসতে পারি। বাইরে এসে গাড়ি নিয়ে বের হলাম। কিছু দূরে যাওয়ার পর কে যেন ফোন দিছে। ফোনটা হাতে নিয়ে ফোনের দিকে তাকাতেই সামনের একটা ট্রাকের সাথে আমার গাড়ি ধাক্কা লাগে। এরপর আর কিছু বলতে পারি না। জানি না কতটা সময় অজ্ঞান ছিলাম। যখন চোখ খুললাম তখন আমি নিজেকে হাসপাতালের বেডে দেখি। পাশে রুহি কান্না করছে, আব্বু আম্মু, এমনকি আমার শ্বশুর শাশুড়িও আছে। রোজা পাশে খেলা করছে। কেউ খেয়াল করেনি আমার জ্ঞান ফিরছে। একজন ডাক্তার আসলো। এই যে মিস্টার, জ্ঞান ফিরছে? ডাক্তারের কথা বলায় সবাই আমার দিকে তাকালো। রোজার ডাক্তারের কাছে এসে বলল, আচ্ছা, ওর কি হয়েছে? ও তোমার কে হয় বুড়ি? আমার আঙ্কেল। ওহো, তেমন কিছু হয়নি, শুধু পায়ে একটু ব্যথা পেয়েছে। তাহলে আম্মু কাঁদছে কেন? রোজা, এদিকে এসো। রুহি রোজাকে ডেকে নিয়ে গেল। কি মিস্টার, এখন কেমন লাগছে? মোটামুটি ভালোই। গুড, ওষুধগুলো নিয়ম করে খেলেই কোনো ব্যথা থাকবে না। আচ্ছা, আমায় রিলিজ দিবে কবে? আপনি চাইলে আজকেই যেতে পারেন। আচ্ছা। হাসপাতাল থেকে সেদিনেই বাসায় আসলাম। আমার সাথে রুহি আব্বু আম্মু আসলো। রোজা আর রুহির আব্বু আম্মু রুহির বাসায় চলে গেল। রুহি চলো, তোমার বাসায় দিয়ে আসি। এত রাতে তো আর একা যেতে পারবে না। একটু বাইরে আসো তো, তোমার সাথে কথা আছে। রুহি আর আব্বু বাইরে গেল। তারা কি যেন বিষয়ে কথা বলল অনেকক্ষণ। এরপর আব্বু রুহিকে রেখে আম্মুকে নিয়ে রুহির বাসায় চলে গেল। আমি যদিও থাকতে বললাম, রুহি বলল রোজা নাকি আব্বু আম্মুকে ছাড়া কান্না করবে, তাই তারা চলে গেল। রাত তো অনেক হলো, ঘুমাবে না? পাশের রুমে বেড আছে, গিয়ে ঘুমিয়ে পড়ো। পাশের রুমে যাব কেন? আমি এখানেই থাকবো। তাহলে আমি পাশের রুমে যাচ্ছি। একা যেতে পারবে? সমস্যা হবে, একটু হেল্প করো। দরকার নেই, তুমিও এখানে শুয়ে পড়ো। এই বেডে তোমার সাথে? কেন, আমার সাথে শুতে সমস্যা? ঠিক তা না, তবে একটু অবাক হলাম। মাঝরাতে ঘুম ভেঙে গেল। বুকের উপর কোনো কিছু ভারী ওজনে। চোখ মেলে দেখি রুহি আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। আমিও রুহিকে জড়িয়ে ধরে ঘুমালাম। সকালবেলা মুখের উপর কি যেন সুরসুরি দিচ্ছে। চোখ মেলে দেখি রুহির ভেজা চুল। কি করছো? তোমায় উঠাচ্ছি, আমি অফিসে যাচ্ছি। কেন? তুমি তো আজ যেতে পারবে না, নাস্তা রেডি আছে, খেয়ে নিও। আচ্ছা। একটা কথা বলবো? হুম। কতদিন পরে যে এমন গভীর সুখে ঘুমালাম বলতে পারবো না। মানে? কিছু না, তাড়াতাড়ি খেয়ে নাও, আমি গেলাম। রুহি চলে গেল। যদিও বা উঠতে পারছি না, তবুও কষ্ট করে ফ্রেশ হয়ে খাওয়া করলাম। বাসায় একা একা আর কতক্ষণ বসে থাকা যায়। বাসায় তো অফিসের একটা ফাইল রাখা আছে, পুরোটা দেখাও হয়নি। কিন্তু কোথায় রাখছি মনেই তো নেই। ড্রয়িং রুমে মনে হয়, কিন্তু ড্রয়িং রুমে কোথায়? ও হ্যাঁ, ড্রয়িং রুমে তো সিসি ক্যামেরা আছে। আমি ড্রয়িং রুমে ফুটেজ দেখছি, এমন সময় দেখে আব্বু আর রুহি। যদিও বা তাদের কথাগুলো শোনার কোনো ইচ্ছে ছিল না, তবুও শুনলাম। রুহি, তুমি ওর সাথে থাকবে মানে? আব্বুও অসুস্থ।
তো এই সময়টা ও একা থাকলে তোমার প্রয়োজনীয়তা বুঝতে পারবে। কিন্তু আব্বু, কি কিন্তু? কোনো কিন্তু নেই। আসলে আব্বু ওর কোনো দোষ নেই। মানে? তুমি শুধু শুধু ওকে ভুল বুঝছো। সব দোষ আমার। আমি সবকিছু তোমায় বলছি। সব শুনলে সুমনের উপর তোমার ভুল ধারণা ভেঙে যাবে। আচ্ছা বলো, কি এমন কথা যা শুনলে সুমনকে ভুল বুঝবো না? বলো শুনি। আব্বু, তুমি সুমনকে যেমন ভাবো ও তেমন না। মানে? তুমি ভাবো ও দায়িত্ব জ্ঞানহীন, নিজের দায়িত্ব বোঝে না। ঠিকই তো বলি। যদি বুঝতো তবে তোমাদের সাথে এমন করতে পারতো না। ও আমাদের সাথে কিছু করেনি, তবে আমি ওর সাথে অনেক কিছু করেছি। মানে? বিয়ের পর থেকে আমি ওর সাথে বাজে ব্যবহার করে আসছি। কখনো ওর সাথে মিষ্টি করে কথাও বলিনি। কিন্তু আমাদের সামনে যেটা করতে। ওটা শুধুই অভিনয় ছিল, সেটাও ওর রিকোয়েস্টে। মানে তুমি আমাদের সাথে যে বিহেভ করছো ওটা অভিনয় ছিল? না, তোমাদের আমি খুব সহজেই আপন করে নিতে পেরেছি, কিন্তু ওকে পারিনি। তাই দিনের পর দিন ওর সাথে বাজে ব্যবহার করেছি। কিন্তু কেন? যখনই ওকে আপন করতে চেয়েছি, ওর ভালোবাসায় নিজেকে জড়াতে চেয়েছি, তখনই আমার মনে হতো আমি ওকে ঠকাচ্ছি। আব্বু চুপ হয়ে গেছে। জানো আব্বু, সুমন আমায় অনেক ভালোবাসে। ও প্রতিনিয়ত আমার কাছে আসার চেষ্টা করেছে, কিন্তু আমি ওর সাথে খারাপ ব্যবহার করে ওকে দূরে ঠেলে দিয়েছি, শুধু যাতে ওর প্রতি আমার দুর্বলতা প্রকাশ না পায়। কিন্তু রোজাকে দেখতে তো ও হাসপাতালে যায়নি। ভুল জানো আব্বু তুমি। আমি নয়, সুমনই রোজাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। কি? হ্যাঁ, ওকে আমি জোর করে হুমকি দিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছি। ও জানো আব্বু, ওই দিন ও অনেক কেঁদেছিল, কিন্তু আমি নিজের কান্না চেপে রেখেছিলাম, শুধুমাত্র ওকে এটা বোঝানোর জন্য যে আমি ওকে ভালোবাসি না। কিন্তু চিৎকার করে বলতে ইচ্ছে করছিল, আমি যেতে বললেই কি যেতে হবে? রোজা তো তোমারও মেয়ে, আমি তো তোমার বউ, একটু অধিকার দেখাতে পারো না? আচ্ছা ঠিক আছে, কেঁদো না। জানো আব্বু, ও ওই দিন খুব করে রোজাকে দেখতে চেয়েছিল, কিন্তু আমি ওকে দেখতে দেইনি, এমনকি ছবিও তুলতে দেইনি। আব্বু কিছু বলছে না। রোজাকেও বলিনি ওটা ওর আব্বু। সেদিন হয়তো সুমন জীবনের সব থেকে বেশি কষ্ট পেয়েছে, যেদিন রোজাকে বলেছিলাম ওটা তোমার আঙ্কেল। চোখ মুছ পাগলি, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সুমনকে ভুল বোঝো না আব্বু, ও অনেক ভালো একজন মানুষ। আব্বুর চোখের কোণা দিয়ে পানির ফোঁটা বেরিয়ে গেল। তোমরা যাও, রোজা নয়তো কান্না করবে। তুমি যাবে না? আমি গেলে ওর সাথে কে থাকবে? তোমাদের না ডিভোর্স হয়ে গেছে, তাহলে তুমি ওর সাথে থাকবে মানে? ডিভোর্স হয়নি আব্বু। মানে? সুমন ডিভোর্স পেপারে এখনো সাইন করেনি। আব্বু, ওকে অনেক ভালোবাসি, কিন্তু কখনো প্রকাশ করা হয়নি। না জানি ওকে কত কষ্ট দিয়েছি। সমস্যা নেই, এখন সবকিছু ঠিক করে নাও। চেষ্টা করবো আব্বু। আমি আর তোমার আম্মু চলে যাচ্ছি। আচ্ছা। ও আচ্ছা, তাহলে কাল ওদের এসব কথা হয়েছে, সব ঠিক হয়ে যাবে তাই না? এতদিন সবাই মিলে আমায় অনেক কষ্ট দিচ্ছ, এবার আমার পালা। তাৎক্ষণিক একটা আইডিয়া মাথায় আসলো, সেই আইডিয়া অনুযায়ী প্ল্যান করলাম একটা। আঙ্কেলকে ফোন দিলাম। সুমন কেমন আছো? ভালো, আপনি? আমিও হঠাৎ ফোন দিলে যে, কোনো সমস্যা? সমস্যা না, তবে আপনার সাহায্য লাগবে। এভাবে বলার কি আছে, বলো কি করা লাগবে। কাল তো সোমবার, আমার মেয়ে মানে রোজার জন্মদিন। কি বলিস, ভালো তো। কাল আমার পরিবর্তে আপনি যাবেন। তুই যাবি না? না। কেন? সেটা পরে বলবো, যদি কেউ জানতে চায় আমি কোথায়, বলবেন কিছু একটা বলে ম্যানেজ করে নিবেন। কিন্তু কি বলবো? বলবেন আমি ব্যবসার কাজে হায়দ্রাবাদ গেছি। মিথ্যা বলবো? এমন ভাব নিচ্ছেন যেন মিথ্যা বলেন না। আজকে চলে আসেন। আচ্ছা। সরি রোজা মা, তোমার জন্মদিনে যেতে পারলাম না, শুধু তোমার আম্মুকে একটু কষ্ট দেওয়ার জন্য। চিন্তা করিও না, পরের বার এর থেকে অনেক বড় করে জন্মদিনের পার্টি করব। কিন্তু তবুও তোমার আম্মুকে এটা বোঝানো দরকার ইগনোর করা যন্ত্রণা কতটা। ওকে আমি কষ্টের চরম সীমা পর্যন্ত নিয়ে যাব। ভালোবাসার পরও আমায় যে কষ্ট দিছে সেটা আমি ওকে উপলব্ধি করাবো। দুপুর হতে না হতেই রুহি ফোন। হ্যালো। সকালে নাস্তা করেছিলে? হুম। ওষুধ খাইছো? এখন কোথায় আছো? পেইনটা একটু কমছে মনে হচ্ছে। আমি নয়নকে দিয়ে দুপুরের খাবার পাঠাচ্ছি। তোমার পাশে কে কথা বলে? আব্বু এসে রোজাকে দিয়ে গেল। ও, তাহলে ওকেও পাঠিয়ে দিও। আচ্ছা। সকালে আব্বু নাকি ফোন দিছিল, রিসিভ করো নাই? বুঝতে পারিনি। ও আচ্ছা, সাবধানে থেকো, আবার যেন পায়ে লাগিও না। আচ্ছা। ফোন কাটলাম। আহারে কি আদর! এমন আদর যদি বিয়ের পরে থেকে করতো তাহলে আমার জীবনটাই বদলে যেত। এতদিনে আমাদের বাসায়ও একটা বাংলাদেশ ক্রিকেট টিম থাকতো। থুকু, কি উল্টোপাল্টা বলি, 11টা কেমনে সম্ভব? বসে বসে এমন অনেক উল্টোপাল্টা ভাবছি। এমন সময় কলিং বেল। উঠতে যদিও কষ্ট হচ্ছে তবু উঠলাম। রুমের দরজায় আসতে না আসতে দেখি নয়ন বাসার ভিতরে, সাথে রোজাও আছে।
নয়ন, তুমি ভিতরে আসলে কিভাবে? রুহি ম্যাম বাসা চাবি দিছে। তার মানে বাইরে থেকে লক করা ছিল? এই নেন স্যার। ধন্যবাদ। এখন কেমন আছেন? মোটামুটি সুস্থ। আমি আসি তাহলে। আচ্ছা, বাইকে লক করিও না। আচ্ছা স্যার। নয়ন চলে গেল। রোজা, আম্মু এদিকে আসো। তোমার পা ঠিক হয়নি? হয়েছে তো। কাল আমার জন্মদিনে আসবে না? কাল তোমার জন্মদিন? জানো, আম্মু বলেছে কাল আমার বাপি আসবে। সরি আম্মু, কাল তোমার বাপি আসবে না। কথা বলছো না কেন আঙ্কেল? তুমি তোমার বাপিকে দেখছো? ছবি দেখছি। কেমন দেখতে? তোমার মতো। আমার মতো? তাহলে আমায় একবার বাপি বলে ডাকবে? কেন? ডাকলে তোমায় অনেকগুলো চকলেট কিনে দিব। আম্মু বলে চকলেট খেলে দাঁতে ইয়া বড় পোকা হয়। এই কথা তো আগে আমি অবন্তীকে বলছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যা চাও তাই দিব। ল্যাপটপটা নিয়ে অনলাইনে রোজাকে অনেকগুলো ড্রেস এবং খেলনা দেখালাম। এর মাঝে বেশ কিছু জিনিসও পছন্দ করলো। বিশেষ করে একটা ড্রেস আমার খুব পছন্দ হলো। এটাতে রোজাকে পরীর মতো লাগবে। এরপর রুহি, আব্বু, আম্মু সবার জন্য শপিং করলাম। রোজার সাথে সারাটা দিন অনেক সুন্দর কাটলো। আমার সাথে খেলতে খেলতে আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ওর সাথে সাথে আমিও ঘুমিয়ে পড়েছি। কলিং বেলের শব্দে ঘুম ভেঙে গেল। অনেক কষ্টে উঠে দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখি রুহি, রিয়া এবং আরো কয়েকজন আসছে, সাথে নয়ন। স্যার, এনারা সবাই আপনাকে দেখতে আসছে। ও ভিতরে আসুন। সবাইকে নিয়ে আমার রুমে আসলাম। আমার রুমে বসার জন্য সোফা আছে। সবাই সোফায় বসলো, কিন্তু রিয়া আমার পাশে বিছানায় এসে বসলো। এতক্ষণ রুহির দিকে নজর যায়নি। ওর দিকে চোখ দিতেই দেখি রাগে লাল হয়ে গেছে। রিয়া আমার পাশে বসে দেখে রুহি এতটা রাগ করবে ভাবিনি। আমি উঠে জায়গা চেঞ্জ করতে যাব, সেই সময় রিয়া আমার হাত ধরে ফেললো। আমার চোখ তো কপালে উঠে গেল। এই মেয়ে এত সাহস পেল কিভাবে? আর চোখে রুহির দিকে তাকালাম। এবার মনে হচ্ছে ওর চোখ দিয়ে আগুন বেরিয়ে আসছে। উঠে কোথায় যাচ্ছ? এবার পুরো আকাশ যেন আমার মাথায় ভেঙে পড়লো। এই মেয়ে আমায় তুমি করে বলছে, কিন্তু তবুও আমি কিছু বললাম না, কারণ একে আমার কাজে লাগাতে হবে। একে দিয়েই রুহিকে জ্বালাতে হবে। কোথাও না, ওই জায়গায়। তাহলে একটু আরাম করে বসতে পারবো। ওহ আচ্ছা, চলো আমি নিয়ে যাচ্ছি। পাশে থেকে সরে বসার জন্য আসলাম, কিন্তু কোনো লাভ হলো না। আবারও ও আমার পাশে বসলো। যখন শুনেছি তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে তখন থেকে কিছু ভালো লাগছে না। কেন কেন? জানি না, তবে কোনো কাজ ঠিক করে করতে পারছি না। মেয়ে মানুষ এত ঢং করতে জানে আগে জানতাম না। ইচ্ছে করছে কানের নিচে দেই একটা, কিন্তু রুহিকে জ্বালাতে হলে ওকে আমার দরকার, তাই আর কোনো রিপ্লাই করি না। হাসি মুখে ওর সব ঢং দেখে গেলাম। আমি কিছু বলতে যাব এমন সময় রোজা ঘুম থেকে উঠলো। সুমন, এই মেয়েকে? এই মেয়ে তো আমায় মেরে ফেলবে। এবার আমার নাম ধরে ডাকছে। রুহি নিঃশ্বাসের হার বেড়ে গেছে। রাগে শুধু গিজ করছে। ও হচ্ছে আমাদের রুহি ম্যাডামের মেয়ে। তাই? বাচ্চাটা দেখতে অনেক কিউট তো। জানি আমি। তাহলে কাল তোমার জন্মদিন? তুমি আসবে না? অবশ্যই আসবো। সুমন, একটা কথা বলি। বলো। এই বাচ্চাটা পুরাই তোমার মতো দেখতে, তোমার মতোই কিউট। ধন্যবাদ। দেখতে হবে না মেয়েটাকার? সবাই হা করে আমার দিকে তাকিয়ে আছে। কি একটা কথা বলে মাইন্ডকার চিপায় পড়ে গেলাম। আরে বাবা, এভাবে দেখার কি আছে? আমাদের রুহি ম্যাডামের মেয়ে। স্যার তাহলে আমরা আজ আসি। রুহি সিচুয়েশনটা সামনে নেওয়ার জন্য এই কথাটা বললো। আপনারা যান, আমি একটু পরে যাচ্ছি। রুহি আর কিছু না বলে ফোনে টাইপিং করতে শুরু করলো। তাড়াতাড়ি ওই হারামজাদিকে চলে যেতে বলো। আমার কিন্তু একদম ভালো লাগছে না। ও যদি এখন চলে না যায় তাহলে তোমার 12টা বাজিয়ে দেবো। আমি থাকতেই চলে যেতে বলো। আমিও রিপ্লাই করলাম, কেন জ্বলিতেছে? মানে বেশি বুঝিও না, নয়তো কি? সুমন, কি করো ফোনে? কিছু না, আপনারা সবাই তাহলে আসেন। আমার একজন আঙ্কেল আসবে, আর কাল তো অফিস বন্ধ। আচ্ছা বাই, ভালো থেকো। রুহি ম্যাম চলেন। আপনারা আগান, আমি রোজার কাপড়গুলো গুছিয়ে নিয়ে আসছি। আজীব তো, রুহি আবার রোজার কাপড় কই পেল যেগুলো ও গোছাবে? সবাই চলে গেল। রোজা আম্মু, দেখো তো পাশের রুমে তোমার কোনো জামা আছে কিনা, ভালো করে খুঁজবে। রোজার তো কোনো কাপড় নেই এখানে। সেটা আমিও জানি। তাহলে ওকে কি খুঁজতে পাঠালে? ওকে তো শুধু রুম থেকে বের করলাম। কেন? ও থাকলে তো তোমার ক্লাস নেওয়া হবে না। ক্লাস মানে? আমি বেডে বসেছিলাম, ধাক্কা দিয়ে শুয়ে দিল। এরপর রুহি আমার উপর শুয়ে পড়লো। কি করছো এসব? দরজা লক করে নেই, কেউ আসতে পারে। কেউ আসবে না, সবাই চলে গেছে। তো এখন আপনি কি করবেন? আমার স্বামীর সাথে আমি কি করব সেটা আপনাকে বলতে হবে। ও আচ্ছা। কি সমস্যা তোমার? কি সমস্যা? খুব তো অন্যের মেয়ের সাথে টাঙ্কি মারো। তাই কখন? এখনই রিয়ার সাথে ইচ্ছে করছিল হারামজাদের চুলগুলো টেনে ছিঁড়ে দেই। এতদিন কোথায় ছিলে? সরি। এতদিন যে কষ্ট পেয়েছি সেটার কি হবে? সরি বললাম তো, আর কখনো তোমায় ছেড়ে যাব না। সরিতে কি সব কষ্ট দূর হয়ে যায়? এবার আমি যদি তোমায় ছেড়ে চলে যাই?
তাহলে তোমার যত খুশি আমায় কষ্ট দিও, তবুও প্লিজ ছেড়ে চলে যেও না। আমি কিছু বলবো এমন সময় নয়ন হঠাৎ করে রুমে আসলো। রুহি তখনও আমার বুকের উপর শুয়ে। নয়নকে দেখে রুহি তাড়াতাড়ি উঠে পাশের রুমে চলে গেল। নয়ন, তুমি হঠাৎ? আমার ব্যাগটা ছেড়ে গেছিলাম। তুমি রুমে আসার আগে নক করবে না? সরি স্যার, তবে আমি আপনাকে এমন ভাবিনি। নিজের বউয়ের সাথে মেলামেশা করা কি খারাপ? মানে? রুহি আমার বউ আর রোজা আমার মেয়ে। কি বলেন স্যার?